হ্যাঁ, প্রিন্ট আউট করুন। ও আগের দিন বলছিলেন যে কিছু কিছু আপনি বলে দেবেন যে আপনাদের নোটসের মধ্যেও বলয়গ্রাসের মূল ঘটনাটা আছে। বলয়গ্রাস উপন্যাসটি আশাপূর্ণা দেবীর লেখা। প্রথম প্রকাশ হচ্ছে 1356, ইংরেজিতে হচ্ছে 1949 সাল। কাহিনীটি সারমর্ম খুব সংক্ষেপে এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের তো জাস্ট এটা জিস্ট, কাহিনীর জন্য জানতে হবে, কিন্তু বাদবাকিটা আমাদের ধরে ধরে পড়তে হবে। ঠিক আছে। ফার্স্ট একদম প্রথমেই দেখতে পাচ্ছি যে এই যে প্রথম লাইনটা, যে অতি শৈশবের বিস্তৃত স্মৃতির ভান্ডার হাতড়ালে দুখানা অস্ফুট ছবি মুহূর্তের জন্য চোখের ওপর ভেসে ওঠে লীলার। এই যে লাইনটা, তাহলে কার চোখের ওপর ভেসে ওঠে? সেটা হচ্ছে লীলার, প্রথম লাইনটাই। বই হলে কি হয়, সুবিধা হয় লেখাগুলো দেখতে। যাই হোক, একখানা যেটা বারে বারেই মনে পড়ে, প্রকাণ্ড একটা রান্নাঘর, বড় বড় দুটো তিনটে উনুন জ্বলছে রাক্ষসের মতো। অর্থাৎ আমরা যে একটা পারিবারিক ছবি দেখতে পাচ্ছি বলয়গ্রাস উপন্যাসের একদম প্রথম পরিচ্ছেদে, এখানে আমরা দুটো পর্ব দেখবো। এই উপন্যাসটার দুটো পর্ব আমরা পড়ব। প্রথম পর্বের প্রথম পরিচ্ছেদ যেটা 1 2 3 4 করে লেখা আছে, আবার দ্বিতীয় পরিচ্ছেদ কিন্তু এইভাবেই আমরা 1 2 3 4 করে পড়ব। ঠিক আছে। এই যে প্রথম যে পরিচ্ছেদটি রয়েছে, মানে সরি, প্রথম যে যে পর্যায়টা রয়েছে তার 20টা পরিচ্ছেদ রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদে যাব। এটা আমি একদম উপন্যাসের শেষে উল্লেখ করে দেবো। আচ্ছা, এবার হলো যে আমরা প্রথমেই যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, দেখি মনে হচ্ছে যে এটা একটা সম্ভ্রান্ত পরিবার। অর্থাৎ এখানকার যে মানুষ তারা কিন্তু নিঃসন্দেহে ধনী। ঠিক আছে, ধনী। যেখানে আমরা দেখছি যে বড় বড় দুটো তিনটে উনুন জ্বলছে রাক্ষসের মতো, কালো কালো দুটো লোক হাঁড়ি কড়া হাতা বেড়ি নিয়ে ছুটোছুটি করছে, ছুটোছুটি করে বেড়াচ্ছে সেই উনুনের ধারে। বিবিধ মশলাযুক্ত নানাবিধ সুখাদ্যের সুবাস যেন ভারাক্রান্ত করে রেখেছে সেই ঘরের আবহাওয়া। এটা হলো তার সঙ্গে সব অদ্ভুত সব শব্দের ভিড়, শিলে হলুদ ছেঁচার দুম দুম শব্দ, মশলা পেশার একটানা শব্দ। আচ্ছা, এখানে হয়তো এতটা ডেপথে আসবে না, কিন্তু তবুও আমার মনে হয় যে শিলে হলুদ ছেঁচার কি ধরনের শব্দ হয় সেটা আমাদের জেনে রাখতে হবে। ওকে। তারপরে মশলা পেশার একটানা শব্দ, গরম কড়ায় জল ঢালার বিশেষ পরিচিত একটা শব্দ, মানে জলের শব্দ, প্রত্যেকটি খণ্ড খণ্ড শব্দ মিলিয়ে একটি অখণ্ড শব্দরূপ। ঠিক আছে, এরপরে আমরা দেখতেই পাচ্ছি যে সেই প্রকাণ্ড ঘরের এক কোণে বসে আছে রোগা হ্যাংলা একটা মেয়ে। ঘরের কোণে বসে আছে রোগা হ্যাংলা একটা মেয়ে। কার কথা দেখে আমাদের মনে হচ্ছে এই উপন্যাসটির যে মূল চরিত্র সেই টুনি, যাকে কেন্দ্র করে কি হচ্ছে এই পুরো উপন্যাসটা আবর্তিত হয়েছে। সাদা সরু সরু লিকলিকে হাত পা, চুলগুলো রুক্ষ, 12 মাস রুগ্ন বলে তেল জল পড়ে না মাথায়। তাহলে এই শিশুটিকে দেখেই মনে হচ্ছে যে তার প্রতি কোনো যত্ন নেওয়া হয় না। তার যে বর্ণনা আমরা দেখতে পাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। কেউ তার কোনো মানে খুব একটা তাকে কেউ যত্ন করে না। আচ্ছা, এখানে তার থেকে আমরা একটাই শব্দ পাই। ঠিক আছে, একটু নিচে নেমে গিয়ে পড়ছি যে তার থেকে আমরা একটাই শব্দ পাই, সেটা কি না দাও। এই যে সে ভাষা হচ্ছে ভিক্ষার, অর্থাৎ তার থেকে তার যে কান্না, তার কান্নার একটা ভাষা আছে, সেটা হলো ভিক্ষার ভাষা। এটা কিন্তু আমরা দিয়েছি, আমি দিয়ে দিয়েছি নোটে এটা। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাবো আচ্ছা, এই গন্ধ আর শব্দ লোকের মাঝখান থেকে কিছুতেই উঠে যেতে পারে না সে।
আগুনের আঁচে সিদ্ধ হয়ে গেলেও না। এগুলো দরকার নেই। সে কান্নারও অবশ্য একটা ভাষা রয়েছে, যেটা হলো ভিক্ষার। ঠিক আছে, তাহলে কান্নার ভাষাটা কি না ভিক্ষা। এবার সে কি বলছে, সে উচ্চারণ করে সে শুধু বলতে থাকে কি না দাও। এবার কি কি চেয়েছে, ভাত দাও, মাছ দাও, আলু দাও, চিনি দাও। কি কি চাইছে, এগুলো হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পাখির কথা বলা হয়েছে, একটা চড়াই, একটা হচ্ছে কাক। প্রথম পরিচ্ছেদে এই দুটোর কথাই আমরা জানতে পারি। ঠিক আছে, একটা হলো ঠিক আগের লাইনে আছে চড়াই, তারপর হচ্ছে কাক। আর বেড়াল, প্রাণী বলতে এখানে বেড়াল। বেড়ালের মতো দূর দূর ছাই ছাই ভাব রয়েছে সকলের মনে। নেহাত মানুষ জাতীয় জীবনটাকে তাড়া দিয়ে পাড়া ছাড়া করা অথবা উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই বোধ করি ভাঙা ওই পিঁড়িখানা অধিকার করে বসে থাকতে দেওয়া যায় তাকে। আচ্ছা, এটা হলো, তাহলে এইটুকু এখানে গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে যে আরো একটা ছবি বোধ করি আরো অস্ফুটু। আমাদের প্রথমেই আমরা পড়েছিলাম যে অতি শৈশবের বিস্মৃত স্মৃতির ভান্ডার হাতড়ালে দুখানা অস্ফুট ছবি মুহূর্তের জন্য চোখের উপর ভেসে ওঠে লীলার। এই লীলা, লীলা অ্যাকচুয়ালি কে? নোটসটা দিয়েছিলাম, কেউ কি পড়েছিল? আমি ছোট্ট করে দিয়েছিলাম জিসটা। এই লীলাই হচ্ছে সেই হ্যাঁ ম্যাম পড়েছি। টুনি। হ্যাঁ, টুনি যখন আরেকটু বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ সে যখন ওই অনাথ আশ্রমে চলে যাচ্ছে, সেখানে গিয়ে তার এই নামই পরিচিত সে। তো সে লীলার। ম্যাম কি পড়াচ্ছেন? আচ্ছা, তাহলে দুটো ছবি আমরা পেলাম। একটা প্রথমে যে ছবিটা আমরা পাচ্ছি, এখানে দুটো ছবির কথা বলা হয়েছে, অস্ফুট ছবি। তার প্রথম ছবিটা ছিল যে তার সেই বড়লোক বাড়িতে একটা ধনী পরিবারে কি ধরনের যারা রান্না করে, কি ধরনের রান্নাঘর থেকে কি কি শব্দ আসে, তার সেই অযত্নের দিনগুলো, সেটাকে একটা পাচ্ছি। আর একটা পাচ্ছি যে বোধ করি আরো অস্ফুট, যেটা মানে পরিষ্কার নয় তেমন, যে মার্বেল পাথরের বাঁধানো মেঝে। মানে আগেরটা তো আমরা দেখলাম যে তাদের জীবনযাত্রা কেমন ছিল, আর এটা হচ্ছে বাড়িটা কেমন ছিল। মার্বেল পাথরের বাঁধানো মেঝে, চিত্র বিচিত্র লতা আঁকা দেওয়াল, যা হয় দেওয়ালে আঁকা আরশি আলমারি। তখনকার দিনের বেশিরভাগ ক্ষেত্রে কি হতো, হয় দেওয়ালে আঁকা থাকতো কোনো নামকরা চিত্রকরদের কোনো ছবি, অথবা যেটা থাকতো বিভিন্ন হরিণ বা এই ধরনের যে ভাস্কর্যগুলো থাকতো, সেগুলো ওই দেওয়ালের মধ্যে দেওয়া থাকতো। এই ধরনের লতা আঁকা দেওয়াল, আরশি আলমারি, ছবি পুতুলে সাজানো রূপকথার রাজবাড়ির মতো একটা ঘর। মাঝখানে তার উঁচু পালঙ্কের উপর ধপধপে বিছানায় রূপকথার রাজকন্যার মতোই একটি মেয়ে। দিনের পর দিন শুয়ে থাকাই তার কাজ। এবার হলো যে এই যে কথাটা বলছে, যে যে দিনের পর দিন শুয়ে থাকাই হচ্ছে তার কাজ উঁচু পালঙ্কে, এটা কে? কি মনে হচ্ছে? এটা হচ্ছে মণিমালা। এই মণিমালা হচ্ছে যে গৃহিণী ছিল, মহালক্ষ্মী, অর্থাৎ যিনি এই পরিবারের যিনি কর্ত্রী, সেই কর্ত্রী মহালক্ষ্মীর মেয়ে হচ্ছে মণিমালা। ঠিক আছে, এখানে মণিমালার কথা বলা হয়েছে, এইটা সম্পর্কে মণিমালা সম্পর্কে যুক্তি করা হয়েছে। এবারে আমরা আসি যে এই অংশটা গেল। তাহলে ছোট যে মেয়েটা চোরের মতো চুপি চুপি এসে উঁকি মারে, আনাচ কানাচ থেকে ঘরে ঢুকতে সাহস পায় না, সেও কোনোদিন দেখেনি কেমন লাগে এই রহস্যময়ীকে। বিছানায় উঠে বসলে অলংকারের ঝিলিক, মেয়ে ঘুরে বেড়ালে এ মহলে আসা তার পক্ষে যে দুঃসাহসিক অপরাধ, এটুকু বোঝবার মতো না হোক অনুভব করার মতো জ্ঞান সেই ক্ষুদে মেয়েটার ছিল না। তা মানে ছিল না তা নয়,
তবু কি যেন একটা দুর্নিবার আকর্ষণ ছিল এই ঘরের প্রত্যেকটি ইট কাঠের। ঠিক আছে, এখানে আর তেমন কিছু গুরুত্বপূর্ণ নয়। পরের প্যারাতে আমরা দেখছি যে হয়তো এই রহস্যময় এই যে এখান থেকে হবে, হয়তো এই রহস্যময় আকর্ষণের কারণ ছিল সেই রূপকথার রাজকন্যার ততোধিক রহস্যময় আচরণ। এখানে যে কথা বলা হয়েছে, কি অকরুণ রূঢ় দৃষ্টিতে বিদ্ধ করত তাকে শয্যাশায়িনীর কালো দুটি চোখ। আশেপাশে দাসদাসী ঘুরলে, কি অকরুণ রূঢ় দৃষ্টিতে বিদ্ধ করত তাকে শয্যাশায়িনীর কালো দুটি চোখ। সে দৃষ্টি মুখের ওপর পড়লে যেন মুখের চামড়া জ্বালা করতে থাকে। এটা তার সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক আছে, ছোটদের আমরা যত ছোট ভাবি তত ছোট নয় তারা। তা নয় তো দৃষ্টির ভাষা বোঝবার ক্ষমতা কোথায় পেল অতটুকু মেয়েটা? এই দুখানি ছবি। তাহলে এই দুটো ছবি যে গল্পের উপন্যাসের প্রথমেই বলা হয়েছিল, সেই দুখানি ছবি এটা। বিস্তৃত স্মৃতির ভান্ডার হাতড়ালে এই দুখানা ছবি সিনেমার ছবির মতো মনের পর্দায় ভেসে ওঠে লীলা। রোগা হ্যাংলা সদা কুণ্ঠিত সেই মেয়েটার সঙ্গে কি কোনোখানে কিছু যোগ আছে লীলার? যৌবন পুষ্ট নিটোল এই বাহু দুটির মাঝখানে কি লুকোনো আছে সরু লিকলিকে রক্তহীন সেই হাত দুখানা? লীলার সঙ্গে তার সম্বন্ধ কি? আচ্ছা, আচ্ছা এটা গেল। এবার এই হচ্ছে যে আমাদের প্রথম যে পরিচ্ছেদ সেটা। এবার হচ্ছে, আচ্ছা তাহলে আমার একটা কোয়েশ্চেন আছে এখানে, যে যেটা দেখে যেটুকু মনে হচ্ছে, আমরা প্রথমেই পড়লাম সেই প্রকাণ্ড ঘরের এক কোণে বসে আছে রোগা হ্যাংলা একটা মেয়ে, শাঁখের মতো সাদা সরু সরু লিকলিকে হাত পা, চুলগুলো রুক্ষ, মানে রুক্ষ, 12 মাস রুগ্ন বলে তেল জল পড়ে না মাথায়। আচ্ছা, এইটা কার সম্পর্কে বলা হয়েছে? এটা টুনি বা লীলা? মণিমালা। আচ্ছা, তার পরের প্যারাতে বলছে এই গন্ধ আর শব্দলোকের মাঝখান দিয়ে কিছুতেই উঠে যেতে পারে না সে, আগুনের আঁচে সিদ্ধ হয়ে গেলেও না। একদিকের পায়া ভাঙা একটা খুরশি পিঁড়িতে বসে দুলে দুলে গুনগুন করে অবিরত কেঁদেই চলে। কিন্তু এটা তো টুনি সম্পর্কে বলা হয়েছে, তাই না? কারণ এ তো বিছানা থেকে নামতো না, মণিমালা। এখানে লীলার ম্যাম কোথায় পড়াচ্ছেন বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে না, স্ক্রিনে দেখা যাচ্ছে না? স্ক্রিনে তো দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছেও টেক্সট বই আছে, পেজের সঙ্গে ম্যাচ হচ্ছে না। প্রথম পরিচ্ছেদ পড়াচ্ছি, একদম প্রথম শেষ দিকটা। 2 নম্বর পেজ। আচ্ছা, তাহলে এই জায়গাটা গেল। এবার হচ্ছে এই ভাইজিটি হচ্ছে গলগ্রহ, এই ভাইজিটি হচ্ছে গলগ্রহ। তাহলে এই ভাইজির নাম কি, মানে ভাইজিটা কে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। কেন গলগ্রহ না, যেবার দীর্ঘকালের জন্য তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, কোথায় তীর্থ ভ্রমণে গিয়েছিলেন এটা গুরুত্বপূর্ণ, মানে ভাইজিকে কোথা থেকে এনেছিলেন সেটা হলো বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে দেখা হওয়ায় নাকি কেঁদে পড়েছিল তরুবালা তার কাছে, তাই নিতান্তই দয়া পরবশ হয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন মহালক্ষ্মী। বড়লোক পিসির মর্যাদা ক্ষুণ্ণ হবার ভয়ে যত না হোক বিনামূল্যের একটি সেবিকা লাভের লোভেই হয়তো। তাছাড়া
অন্য কোনো গূঢ় কারণ যদি থাকে সে একান্তই মহালক্ষ্মীর আর তরুবালার ভিতরের কথা। এই যে এই ব্যাপারটা কিন্তু আমরা কিসের গুরু মানে লুকোনো কোনো কারণ বা গূঢ় কোনো কারণ, সেটা আমরা কিন্তু সেই কখন জানতে পারবো, গল্পের শেষে গিয়ে জানতে পারবো। যে গূঢ় কোনো কারণ যদি থাকে সেটা ভিতরের কথা। কার ভিতরের কথা? কার কার? মহালক্ষ্মীর আর তরুবালার। ঠিক আছে, কারণটা যাই হোক, মহালক্ষ্মীর এই উদারতা যে প্রশংসার যোগ্য তাতে তার সন্দেহের কি আছে? তাতে আর সন্দেহের কি আছে? আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। যখন তরুবালা এই টুনিকে নিয়ে আসে তখন কি হয়েছিল? মাত্র 3 মাসের একটা ক্ষীণপ্রায় মেয়ে, ক্ষীণপ্রাণ মেয়ে তরুবালার কোলে, যেটাকে নাকি গর্ভে নিয়ে বিধবা হয়েছিল তরুবালা, এটা জানা যায়। তাহলে 3 মাসের মেয়েটিকে, সেই টুনি যে, সে নাকি 3 মাসের মেয়েকে নিয়ে তরুবালা এসেছিল। বহু তীর্থ ভ্রমণ করে দীর্ঘকাল পরে মহালক্ষ্মী গৃহে ফিরলেন তরুবালাকে সঙ্গে নিয়ে। টুনি তখন মাস 5 তাহলে যখন এলেন, যখন পেয়েছিলেন তখন হচ্ছে 3 মাসের, যখন তিনি ফিরলেন তখন হচ্ছে টুনি 5 মাসের। খেয়াল থাকে যেন। শাঁখের মতো সাদা রক্তহীন রং, সলতের মতো হাত পা, কিন্তু এক মাথা কালো রেশমের মতো চুলের বেষ্টনীর মধ্যে নিখুঁত সুন্দর মুখখানি আশ্চর্য নিটোল। তরুবালার স্বামী যে রূপবান ব্যক্তি ছিল তাতে আর দ্বিমত থাকে না টুনুকে দেখলে। হৃষ্টপুষ্ট শ্যামল দেহ তরুবালার কোলে টুনু যেন বিস্ময়কর, বেমানানো। তাহলে 2 নম্বরটা আমাদের শেষ হয়ে গেল। এবার হচ্ছে 3 নম্বর। এবারে আমরা জানতে পাচ্ছি বাড়ির যিনি কর্ত্রী তার নাম হচ্ছে মহালক্ষ্মী। এর আগে আমরা অলরেডি জেনে গেছি, ওই যে এই ভাইজিটি তো গলগ্রহ, ওই লাইনটাতে, যেবার দীর্ঘকালের জন্য তীর্থ ভ্রমণে গিয়েছিলেন মহালক্ষ্মী, আমরা 2য় পরিচ্ছেদেই অলরেডি পড়েছি। 3য় পরিচ্ছেদে আমরা নামটা জানতে পারছি যে, 3য় পরিচ্ছেদে আমরা নামটা জানতে পাচ্ছি যে মহালক্ষ্মী হচ্ছে বাড়ির কর্ত্রী। কাজেই তার কাজের ওপর কথা কইবার সাহস অবশ্য কারুরই ছিল না। ঠিক আছে, এই যে তাহলে বাড়ির কর্ত্রীর নাম কি? মহালক্ষ্মী। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে যে হ্যাঁ, এবারে হচ্ছে আচ্ছা, এবারে হচ্ছে যে আমরা যেটা পড়বো যে, কিন্তু আড়ালে আবডালে নিন্দে করতে তো বাধা নেই। তরুবালার আগমনের পর প্রথম প্রথম সারা সংসারের তলায় তলায় অন্তঃসলীলা ফল্গুর মতো বইতে লাগলো সেই অসন্তোষের মৃদু গুঞ্জরণ, মহালক্ষ্মীর বেয়াক্কেলের নিন্দে। নিন্দে যারা বেশি করে করলো, হিসেব মতো তাদেরও আশ্রিতার দলেই ফেরা চলে। তবে এ পক্ষ এই যা, অর্থাৎ মহালক্ষ্মীর স্বামীকুলের দিক থেকে এদের সম্বন্ধের হিসাব নির্ণয় করতে হয়। এখানে এই জায়গাটা খুব যে গুরুত্বপূর্ণ এমনটা নয়। ঠিক আছে, এখানে এবার আমরা আসি, মহালক্ষ্মী কেমন মানুষ। এই যে এই জায়গাটা, মহালক্ষ্মী ছিল রাশভারী মানুষ। কথা কানে এলেও তিনি ততক্ষণ গায়ে মাখেন না যতক্ষণ না কেউ মুখের সামনাসামনি উচ্চারণ করে। কাজেই ধীরে ধীরে তরুবালাও ক্রমশ এই সংসারের একজন হয়ে গেল। মানে সবাই এই বিষয়টাকে নিয়ে, হঠাৎ করে তরুবালাকে নিয়ে এসেছে তো সবাই একটা ফিস ফিস করে বলতে থাকে। ঠিক আছে, এরকম কারো সামনাসামনি বলার সেরকম খুব একটা স্পর্ধা দেখায় না। যাই হোক, এবারে দেখা যাচ্ছে যে কাজেই ধীরে ধীরে তরুবালা এই সংসারের একজন হয়ে গেল। মহালক্ষ্মীর সমালোচনা জুড়িয়ে এলো, টুনি বাড়তে লাগলো হেলায় ছেদ্ধায় যেভাবেই হোক। ঠিক আছে, তাহলে কিভাবে সে বাড়তে লাগলো? সেটা হচ্ছে হেলায় ছেদ্ধায়।
কে বাড়তে লাগলো? টুনি। তীর্থ ভ্রমণের ফেরত আরো একটি মস্ত বিপদ সঙ্গে করে আনতে হয়েছিল মহালক্ষ্মীকে। সে তার একমাত্র সন্তান মণিমালার দুরারোগ্য ব্যাধি। তাহলে এই প্রথম আমরা জানতে পাচ্ছি যে মহালক্ষ্মীর একমাত্র সন্তানের নাম হচ্ছে মণিমালা। 15-16 বছরের কিশোরী মেয়ে, আরামে আয়েশেই লালিত। মার সঙ্গে তীর্থে তীর্থে নানা দেশ ঘুরে অনিয়মে অত্যাচারে তার স্বাস্থ্যে ধরলো ভাঙন। মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত শান্তিতে তীর্থ ভ্রমণের পুণ্য অর্জন করবার পরিবর্তে মহালক্ষ্মী যখন হঠাৎ আসমুদ্র হিমাচল তীর্থযাত্রার আয়োজন শুরু করে দিয়েছিলেন, তখন বিস্ময় প্রকাশ করতে বাকি রাখেনি কেউ। মহালক্ষ্মী তাদের প্রশ্নের জবাবে হেসে বলেছিলেন, ধরো যদি আজ বাদে কাল মরেই যাই, মেয়ের বিয়ে বরং তোমরা দিতে পারবে, কিন্তু আমার পরকালের ব্যবস্থা আমি না করলে। 32 বছরের মহালক্ষ্মী। এবার আমরা তাহলে জানতে পাচ্ছি মহালক্ষ্মীর বয়স কত। তার কন্যার বয়স ছিল 15-16 বছরের কিশোরী, আর মহালক্ষ্মীর বয়স ছিল 32 বছর। পরকালের চিন্তাটা অত জোরালো না হলেও হয়তো ক্ষতি ছিল না যদি সধবা থাকতেন, কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থার নিয়মানুসারে বিধবা মহালক্ষ্মীর মুখে কথাটা বেমানান পাকামি শোনালো না, 32 বছর বয়স সত্ত্বেও না। মেয়েকে রেখে যাবার জন্যেও খুড়ি জেঠি পিসির দল অনুরোধ করতে ত্রুটি করেননি। মহালক্ষ্মী বললেন, ওরে বাবা, মণিকে ছেড়ে তীর্থ? তাহলে ঠাকুরজি জগন্নাথের বদলে পুঁই মাছা দেখাই সার হবে আমার। সেই তীর্থ সেরে যখন মণিমালাকে প্রায় শয্যাগত অবস্থায় নিয়ে ফিরলেন মহালক্ষ্মী, তখন অনুযোগ অভিযোগের শেষ রইল না। কপালে হাত ঠেকিয়ে মহালক্ষ্মী শুধু ভাগ্যকেই দেখালেন। রূপকথার রাজপুরীর মতো সেই 3 তলার প্রকাণ্ড মহলে, তাহলে তাদের বাড়িটা কত তলা ছিল? সেটা হচ্ছে 3 তলা। 3 তলার যে প্রকাণ্ড মহল আর কি, ঠিক আছে, সেটার কথাই বলা হচ্ছে। এই যে রূপকথা রাজপুরীর মতো 3 তলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যার দিন কাটে। নির্বাসিতা রাজকন্যার দিন কাটে। রাজকন্যা এখানে মণিমালা। ডাক্তারের নিষেধে গোলমাল করতে বড় কেউ আসে না। দাসীরা হাঁটে পা টিপে টিপে, কথা কয় খাটো গলায়, মানে গলা নামিয়ে, কম সব, মানে আস্তে আওয়াজ করে। মহালক্ষ্মীর বিরক্তির ভয়ে হিতৈষিনী আত্মীয়রাও বেশি আসতে সাহস পান না। মাসের পর মাস কাটে, বছর ঘুরে যায়। তরুবালার 3 মাসের সেই ছোট্ট মেয়েটা প্রাকৃতিক নিয়মানুসারে কোন ফাঁকে একদিন হাঁটতে শেখে সিঁড়ি উঠতে। এখানে এবারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম না যে ওই যে বিভিন্ন খুড়ি জেঠি পিসির দল ছিল, সেই তাদের মধ্যে কয়েকজনের নামটা কিন্তু দরকার, ঠিক আছে? তাদের নামগুলো অ্যাকচুয়ালি কি কি ছিল? তাদের নামগুলো ছিল, এখানে হলো আছে, এই যে বিন্দু পিসি, নিভা পিসি, ও বাড়ির জেঠি, বড় খুড়িমা আর হুগলির বৌদি। আসলে এখান থেকে লেখাটা আমার দেখতে অসুবিধা হচ্ছে, বই থেকে পড়ে পড়ে অভ্যস্ত তো, কোন জায়গাটা রয়েছে মার্ক করতে পারি। আচ্ছা, আর বসেছে তরুলতা। তাহলে তরুলতার সঙ্গে কে কে আছে সেটা বলে দিলাম। বিন্দু পিসি, নিভা পিসি, এটা লাগবে, ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি নোটে এটা। এবার এমন সময় ওই ঝি যে ছিল, ঝিয়ের নাম কি ছিল? যশোদা। যেখানে আছে মহালক্ষ্মীর সমালোচনা বর্জিত। এমন সময় যশোদা ঝি বিরক্তি বিকৃত মুখে টুনিকে একটা নড়া ধরে টানতে টানতে এনে তরুবালার কাছে বসিয়ে দিয়ে ঝংকার দিয়ে ওঠে, এই নাও তোমার আহ্লাদে খুকিরে।
আরে কি এনে দিল? এটা এনে দিল হচ্ছে যশোদা ঝি, ঠিক আছে, তরুলতার কাছে এনে দিল। তরুবালা উঠে যেতেই সমবেত কণ্ঠে যে বিদ্রুপ ব্যঞ্জক শব্দটি ধ্বনিত হয়ে ওঠে, সে কেবল মহিলা মহলেরই একচেটে। মানে তারা মহিলারাই সাধারণত এক জায়গায় অনেকে থাকলে, যেটা আমরা পরচর্চা পরনিন্দে বলি, সেই বিষয়টাকে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরে আহা নিভা ঠাকুরজি যেন ন্যাকা। এখানে ন্যাকা বলতে কাকে বোঝানো হয়েছে? নিভা ঠাকুরজি, ঠিক আছে। এখানে সেরকম ভাবে আর কিছু নেই। এরপরে হচ্ছে যে নজরে ধরা কসুরও তো কিছু দেখি না বড় বউ। এই তো সেদিনকে একটু বেশি জ্বর হয়ে তরকার মতো হয়েছিল বুঝি মেয়েটার, অমনি ডাক্তার এসে হাজির। আর আমার ফুলিটা যে আজ মাসখানেক ধরে ঘুংড়ি কাশিতে ভুগছে। আচ্ছা, ফুলি কিসে ভুগছিল? সেটা হচ্ছে ঘুংড়ি কাশি। তার বেলা শুধু তুলসী পাতা আর মধু, মানে যা করতে পারে ওই তুলসী পাতা আর মধু। ম্যাম তড়কা জিনিসটা কি এখানে? তড়কা মানে যেটা ওই কি বলবো, কেঁপে কেঁপে ওঠে না যে। ম্যাডাম জ্বর হলে সেন্সলেস হয়ে যায় অনেক বাচ্চা, মানে অনেকে ওইটাকেই বলা ওইটাকেই হয়। বলা হয় ওই ধনুষ্টঙ্কার হেন তেন এই ধরনের ব্যাপারগুলো, ওই জ্বর এলেই অজ্ঞান হয়ে যায় এই ব্যাপারগুলো। আচ্ছা, এবার হলো সেই বিন্দুবালা, এখানে বিন্দুবাসিনীর কথা বলা হয়েছে, ঠিক আছে। বিন্দু পিসির কথা ছিল স্পষ্টবাদিনী। বিন্দুবালা একটি মাত্র ঝাঁটার সাহায্যে কথার উপসংহার টেনে দিয়ে তেঁতুলে মনোনিবেশ করলো। এখানে আর সেরকম ভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু পাচ্ছি না। আচ্ছা, এবারে একটা লাইন দেখবো এখানে, যেটা হলো যে এই যে স্পষ্টবাদিনী বিন্দুবালা যেটা বলছিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে হয়তোবা অপ্রত্যাশিত আক্রমণ, ঠিক অপ্রত্যাশিতও নয়, মায়ের কাছ থেকে এই রকম ব্যবহার পেতেই অভ্যস্ত টুনি। একমাত্র সন্তান হলে কি হয়, মেয়ের ওপর যেন একটা বিজাতীয় জাত ক্রোধ আছে তরুবালার, কারণে অকারণে তাই শাসন করতে পেলে ছাড়ে না। চড়াই পাখির হাড়ের মতো সরু সরু হাড়ওয়ালা কচি গাটুকু চড় চাপড়ে ক্রমশ যেন শক্ত হয়ে উঠেছে বিচারার। কিন্তু ভারী এক মজার দুর্বলতা আছে তরুলতার, নিজের মেয়েকে মারবে তাও যেন লুকিয়ে, পাঁচজনের চোখের আড়ালে এই ঘরটায় টেনেই। অপরের সামনে যে ব্যবহার দেখতে পাওয়া যায় সেটা তাই সামঞ্জস্যহীন, উল্টোপাল্টা। আচ্ছা, এখানে একটা লাইন আছে যে আহা ঢং দেখে বাঁচিনি, একটু পরেই। এই যে আহা ঢং দেখে বাঁচিনে, মেয়েকে নিয়ে আদিক্ষেতার আর শেষ নেই। এখানে কার কথা বলা হয়েছে? অর্থাৎ এখানে টুনির, মানে মেয়ে বলতে এখানে টুনির কথা বলা হয়েছে, ঠিক আছে। আর আদিক্ষেতা করছে তো তরুবেলা, তাই না ম্যাম? হ্যাঁ, তরুলতা, সরি তরুবালা, তরুবালা চমকে পাংশু মুখে তাকায়। এই জায়গাটা তরুবালা কিভাবে তাকাচ্ছে আছে, এখানে অনেকটা জায়গা কিন্তু আহ কেটে কেটে গেছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এই জায়গাটা। এত লোকের মরণ হয় আর তোর মরণ হয় না লক্ষ্মী ছাড়ি। আমি এই নোটটাকে, মানে এটা থাক যেমন আছে, আমি চেষ্টা করছি যে এটাকে একটা একটা করে পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিতে, ঠিক আছে, কারণ টেক্সট দেখাটা অনেক বেটার হবে বলে আমার মনে হয়, এই লেখাটা দেখে যেটুকু মনে হয়েছে। এত লোকের মরণ হয় আর তোর মরণ হয় না লক্ষ্মী ছাড়ি, দাঁতে দাঁত চেপে মেয়ের উপর এই স্নেহাশীর্বাদটুকু বর্ষণ করে তরুবালা তাকে বিছানায় ফেলে জোরে জোরে থাবড়াতে থাকে।
বলবো না এই জায়গাটা কারোর কিছু নোট ডাউন করতে হবে? ম্যাম, স্নেহ বর্ষণ কি করে হচ্ছে? তাহলে কি আর জোরে জোরে থাপ্পড় মারতো না, এরকম কথা বলতো? ওটার মানে ওটাই ওর আদর, স্নেহাশীর্বাদটুকু বর্ষণ করে, মানে ওটা দেখাতো ওপরে আর কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো ওটা ওর মা ও নয়। মানে ব্যঙ্গার্থে কি? ঘুম পাড়ানোর এই স্থূল কৌশলটাই তরুবালার আয়ত্ত। ঘুম পাড়ানি গানের নিরবচ্ছিন্ন একটানা সুরের যে মাদকতা শিশুর দেহে মনে আনে নেশার অনুভূতি, সে বিদ্যা বা তথ্য তরুবালার জানা নেই। সমারোহের সঙ্গে পিটানো কাজ চলেছে, হঠাৎ পিছন থেকে মহালক্ষ্মীর কণ্ঠস্বর বেজে উঠল, ও কি হচ্ছে তরু, হাত পিটোচ্ছিস নাকি? তরুবালা চমকে পাংশু মুখে তাকায়, এই যে এই জায়গাটা, চমকে পাংশু মুখে তাকায়। এ সময় মহালক্ষ্মীর এ মহলে আশালা নিতান্তই অপ্রত্যাশিত। তিনতলায় মেয়ের মহলে ছেড়ে কোনোদিনই বড় নামেন না। তরুবালা বিব্রত ভাবে বলে, কি করব, একবার ধরে বেঁধে ঘুম না পাড়ালে তো স্বস্তি নেই। এই তো আবার উঠে গিয়েছিল তিনতলায়। সে তো জানি, মহালক্ষ্মী গম্ভীর ভাবে বলেন, আমি তো পাঠিয়ে দিলাম যশোদাকে দিয়ে। সে যাক, কথা হচ্ছে আজকে ডাক্তারবাবুর সঙ্গে অনেক কথা হলো। উনি বলেছেন মনির যা অসুখ, ওকে এভাবে এখানে রেখে সারিয়ে তোলার আশা কম। অর্থাৎ তাহলে তারা আবার কি করতে চাইছে? তারা চাইছে যে মানে এই মহালক্ষ্মী আবার কি করতে চাইছে? মহালক্ষ্মী চাইছে যে আবার মানে বেড়াতে যাবে আর কি, ঠিক আছে, আবার তীর্থতে যাবে বা চেঞ্জে যাবে, যেটাকে আমরা বলে থাকি। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তো সে চাইবে যে বাড়িতে রেখে যেতে, কিন্তু তরুবালা তার সঙ্গে থাকতে চাইবে না। আলটিমেটলি তারা আবার কোথাও যাবে, ঠিক আছে? সেটা নিয়ে ওখানে আলোচনা এবার শুরু হবে, ঠিক আছে? অর্থাৎ তরুবালাকে নিয়ে যাবে, কিন্তু তরুবালা তো একেবারে এই সরি মণিমালাকে নিয়ে যাবে। তো মণিমালা তো একেবারে শয্যাশায়ী, ঠিক আছে? তাকে কিভাবে নিয়ে যাবে সেটাই আমরা এর পরবর্তী যে প্যাসেজটা রয়েছে সেখানে আমরা পাবো, মানে সেখানে পরিচ্ছেদে পাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার এই জায়গাটা হচ্ছে 3 নম্বর পরিচ্ছেদটা কিন্তু মূলত একটু বড়। আচ্ছা, এবার হলো এখানে মনস্থ করে ফেলেছেন যাব, তার মানে সেখানে আর কোনো রদ বদল হবে না, এটা বোঝাই যাচ্ছে। এই যে মনস্থ করে ফেলেছেন যাব, সেখানে আর কোনো রদ বদল হবে না। আচ্ছা, এবারে হচ্ছে যে যখন আর তার রদবদল হবে না, এটা তরুবালা এই বছর দেড়েক কাছে থেকে হাড়ে হাড়েই টের পেয়েছে। এখানে আমাদের সেরকম কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। এরপরে আমরা দেখছি তরুবালার নিজের সম্বন্ধে ভাববার কিছু দায়িত্ব আছে নাকি। তরুবালার নিজের সম্বন্ধে ভাববার কিছু দায়িত্ব আছে নাকি। বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে দাঁড়িয়ে সেই একদিন তো নিজের ভালো মন্দের সবকিছু তার শপথ করে অর্পণ করেছে মহালক্ষ্মীর চরণে। হয়তো সেই চরম দুর্দশার দিনে মানুষরূপী শয়তানের নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার যখন একেবারে তলিয়ে যেতে বসেছিল তরুলতা, তখন আশ্রয় বলতে কাকে শরণাপন্ন হতে চেয়েছিল? গোবিন্দজি। বোঝা গেছে এই জায়গায়? আচ্ছা, এই জায়গাটা তাহলে আশ্রয় বলতে কার কাছে শরণাপন্ন হতে চেয়েছিল? সেটা হলো গোবিন্দজির কাছে। এই গুরুত্বপূর্ণ। পরের লাইনটাও গুরুত্বপূর্ণ, যে বরং বারবার মানুষকে বিশ্বাস করেই ঠকবে, তবু ভগবানকে বিশ্বাস করতে পারবে না। এই লাইনটা কিন্তু সে ভরসা। ম্যাম, গোবিন্দজি কি কোনো লোক নাকি কৃষ্ণকে বোঝাচ্ছে? কৃষ্ণকে বোঝাচ্ছে, ঈশ্বরকে বোঝাচ্ছে। কিন্তু সে ভরসা কোথায় পাবে তরুবালার মতো নেহাত সাধারণ মেয়ে? বরং বারবার মানুষকে বিশ্বাস করেই ঠকবে, তবু ভগবানকে বিশ্বাস করতে পারবে না। ওই যে লেখাই আছে পরের লাইনে, বললাম যেটা, যে এই লাইনটা গুরুত্বপূর্ণ। তরুবালার
অসহায় মুখের চেহারা মহালক্ষ্মীর চোখে পড়লো কিনা বলা শক্ত, না পড়াই সম্ভব। কারণ এ ঘরের গঠন প্রণালী এমন যে ঘরে মানুষ থাকলে তার অবস্থান ভঙ্গিটুকু ছাড়া আর কিছুই বিশেষ চোখে পড়ে না। সেকালের লোকেরা যে গবাক্ষ কথাটার মূল অর্থ সঠিক হৃদয়ঙ্গম করত, তা সেকেলের ঘরগুলো দেখলেই বেশ বোঝা যায়। যাক, মুখের চেহারা দেখুন আর না দেখুন, মহালক্ষ্মী অপেক্ষাকৃত কোমল কণ্ঠে বলেন, বলছি, আমি না থাকলে তুমি ওটাকে নিয়ে এখানে ঠিক মতো মানিয়ে চলতে পারবে তো? তুমি না থাকলে? ওরে বাবা, ওরে বাবা, কি রে, পারবি নে? দোহাই পিসিমা। তরুবালা কাতর কণ্ঠে বলে ওঠে, সে পারবো না। তার চেয়ে তুমি আমাকেও নিয়ে চলো কলকাতায়। তাও ভাবছিলাম, কিন্তু কথা হচ্ছে মণিকে নিয়ে। ওকে যদি কোনো পাহাড়ের দেশে চেঞ্জে টেঞ্জে নিয়ে যেতে বলে। আচ্ছা, এখানে আর সেরকম কোনো লাইন নেই, যেগুলো এখানে জাস্ট ওই দুজনের মধ্যে যে গুরুত্বপূর্ণ মানে কথা তারা যাবে এই বিষয়ে, এইসব নিয়েই কথা হচ্ছে, ঠিক আছে? তো এর পরের পরিচ্ছেদে অর্থাৎ 4 নম্বর পরিচ্ছেদে আমরা জানতে পারবো যে কোথায় নিয়ে যাচ্ছে, বা তারা কবে গেল, কখন গেল এবং কোথায় গেল। আচ্ছা, 3 নম্বর অব্দি কারোর কোনো জায়গায় কোথাও অসুবিধা আছে কিনা একটু বলুন। ম্যাম, চেহারা দেখা যাচ্ছে না, ওটা কি ওই জানালার কারণে? গবাক্ষ মানে তো জানালা, তাহলে ওখানে কি বোঝাতে চাইছে? কোথায়? ওই সেকালের লোকেরা যে গবাক্ষস কথাটার মূল অর্থ সঠিক হৃদয়ঙ্গম করত, তা সেকালের ঘরগুলি দেখলেই বেশ বোঝা যায়। ঠিক আছে, যাক, মুখের চেহারা দেখুন আর না দেখুন, হ্যাঁ, তখনকার দিনে তো কি বলবো, মানে তখনকার দিনে তো সেভাবে মানে মহিলাদের ওরকম ভাবে দেখার কোনো মেয়েরা মূলত অন্তঃপুরেই বেশি থাকতো, ঠিক আছে? তো সেটার কথাই বলা হচ্ছে, তো সেইভাবেই তৈরি হতো যে মেয়েরা যাতেই মানে ওই খিড়কি দিয়ে ওরকম ফাঁক ফোকর দিয়ে একটু দেখতে পারে, একদম পুরো ওপেন এয়ারে দেখার ব্যাপারগুলো কিন্তু কখন এটা ছিল না। এটা কিন্তু আশাপূর্ণা দেবীর আমরা প্রত্যেকটা যায় মানে অ্যাকচুয়ালি তখনকার একটা সামাজিক সামাজিক বৈশিষ্ট্য, সমাজের রূপ এটা। আর এটা আমরা ওনার প্রথম প্রতিশ্রুতিতে আমরা দেখেছি, সুবর্ণলতাতে দেখেছি, এটাতেও দেখছি, বলয় গ্রাস্যও দেখছি। বোঝা গেল? এবার 4 নম্বরে যাই। হ্যাঁ ম্যাম, বুঝলাম। এবার হলো বারেরটা। ফার্স্ট আমরা বারের উল্লেখ পাচ্ছি, সোমবার। ঠিক আছে, 4 নম্বরে সোমবার, যেখানে ডজন 2 ঘন্টার সাহায্যে দিন রাত্রির ভাগ বাটোয়ারা করে দিয়ে চলেও যায় অপর 5টা দিনের মতোই। শুধু এ সংসারে দিনটি আসে একটি বিশেষ চেহারা নিয়ে। মণিকে নিয়ে অনিশ্চিত কালের জন্য এ সংসার থেকে বিদায় নেন মহালক্ষ্মী। তাহলে মণিকে নিয়ে, কাকে নিয়ে মহালক্ষ্মী অনিশ্চিত ভাবে বিদায় নেন এই সংসার থেকে? সেটা হচ্ছে মণিকে নিয়ে যান মহালক্ষ্মী। শেষ রাত্রি থেকে মাঝরাত্রি পর্যন্ত যেখানে বিস্তৃত ছিল মহালক্ষ্মীর বিরাট কর্মক্ষেত্র, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া বড় সহজ নয়। তবু তার নিষ্পৃহ অনাসক্ত মুখ দেখে মনে হয় এটা বুঝি অনায়াসে ঘটছে, ভেতর থেকে কোনো কঠিন চেষ্টা নেই বুঝি। শুধু কান্নাকাটির হাত এড়াবার জো নেই। মহালক্ষ্মীর বিরক্তির ভয়েও আজ আর কেউ চুপ করে থাকতে রাজি নয়, ফোসফোসানির প্রতিযোগিতা চলে। আমরা আগেই শুনে নিয়েছি যে মহালক্ষ্মী মানুষটা কেমন ছিল, ছিল ভীষণ গম্ভীর প্রকৃতির। আমরা এই রাজভারী। হ্যাঁ, রাশভারী। এবং এই যে চতুর্থ পরিচ্ছেদ, এখানেও আমরা জানবো যে উনি গম্ভীর প্রকৃতির ছিলেন। ওই যে ওই জায়গাটা আছে, গম্ভীর মহালক্ষ্মী পরের লাইনেই এদের সঙ্গে দিনান্তে একটাও কথা কন কিনা সন্দেহ। এই যে
এই যে গম্ভীর মহালক্ষ্মী। আচ্ছা, তারপরে হচ্ছে যে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যেটা, ওই যে মহালক্ষ্মী এই অভিভূত জনতাকে দু চারটি মিষ্ট কথায় তুষ্ট করে গাড়িতে উঠলেন। আচ্ছা, এবার গাড়িতে কিসে তোলা হলো একে? ওই যে মণিকে, মণিকে তোলা হয়েছিল স্ট্রেচারে করে। মণিকে তোলা হয়েছিল তাহলে স্ট্রেচারে করে, ঠিক আছে। কিন্তু পিছনের গাড়িখানার বুড়ো সরকার মশাইয়ের সঙ্গে সঙ্গে তরুবালাকেও মেয়ে কোলে নিয়ে উঠতে দেখে একটা অস্ফুট গুঞ্জন উঠলো জনতার মধ্যে থেকে। এটা গেল। সেই যে কথায় বলে বাপের বাড়ির বেড়ালটাও মিষ্টি, তা মিথ্যে নয় দেখছি। এই যে মানে এটা একটা ব্যঙ্গাত্মক সুরে এই মন্তব্যটা করা হয়েছে। কার সম্পর্কে করা হয়েছে? ওই তরুবালাকে নিয়ে যাচ্ছে বলে করা হয়েছে এই মন্তব্যটা, ঠিক আছে। এবারে আমরা জানতে পারবো যে তরুবালার বয়স কত। আমরা মণিমালার বয়স জানতে পেরেছি, আমরা মহালক্ষ্মীর বয়স জানতে পেরেছি, এবার হলো তরুবালার বয়সের কথা জানতে পারছি। এই জায়গাটা বয়স তো নেহাত কম নয়, 25-26 কন্যা হবেই। অথচ দেখলে তো মনে হয় করে রাড়ি। তবেই বলো তোমরা, কোলে 3 মেশে কচি আসে কোথা থেকে? ঠিক আছে, এসব আগেকার দিনে যা মেয়েলি বিষয়। এই আর মহালক্ষ্মীর গাড়ির ম্যাম করে রাড়ি মানে কি ম্যাম? মানে যেটা পাকাটে যে ভাবটাকে বলা হয় না, মানে অল্প বয়সে যে পেকে যায় তাকে বলে আর কি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সেই অর্থে বলে দিয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে মহালক্ষ্মীর গাড়ির চাকার ধুলো মিলিয়ে যাওয়ার আগেই চোখের জল মিলিয়ে যায় তার শোকাহত পরিজন বর্গের, অস্ফুট গুঞ্জন ক্রমশ উদ্দাম হয়ে ওঠে। ঠিক আছে, মানে তারা বলতেই থাকে, এ তো জানা যায়। এবার আমরা আসি 5 নম্বরে। 5 নম্বরে তরুবালা বার কয়েক মেয়ের কৌতূহল প্রশমিত করেই ঝংকার দিয়ে ওঠে, বক বক করিস নে, থাম, চুপ করে বসে থাক, তা নয়, এটা কি ওটা কি, অস্থির করে তুলছে একেবারে। এই যে লাইনটাতে মানে টুনি যা হয়, শিশুরা যেভাবে ডিস্টার্ব করে সেটাকেই বলা হয়েছে। আচ্ছা, এরপর একটা লাইন যেটা হলো, মেয়েটিকে তো চেনেন না, তরুবালা গজ গজ করে বলে দিলে। এই যে লাইনটা আছে, মেয়েটিকে তো চেনেন না, এটা তুলে প্রশ্ন আসে, কার কথা বলা হয়েছে? সরকার মশাই যে ওদের দেখাশোনা করতো তার কথা বলা হয়েছে। আচ্ছা, ওরা কিভাবে যাচ্ছে, কিসে কিসে করে? প্রথমে ফিটন গাড়ি, মানে ঘোড়ার গাড়ি টাইপের, তারপর ট্রেন, ট্রেন থেকে নেমে ট্যাক্সি, টিনের শেড দেওয়া গ্রামের স্টেশন থেকে লৌহময় বিরাট মূর্তি হাওড়া স্টেশন। তাহলে তারা কোথায় গেল? হাওড়া স্টেশন, অর্থাৎ বোঝাই যাচ্ছে কলকাতায় এসছে।
কিভাবে এসেছে, কিসে কিসে করে এসেছে, এই দৃশ্যটা। ম্যাম ফিটন মানে এখানে কি মানে কিরকম গাড়ি? ওই ওই ঘোড়ায় গরুর গাড়ি টানা ফাড়ি গাড়ি। এইসব কিছু নাকি? গরুর গাড়ি ঠিক নয়, আহ, গরুর গাড়ি নয়, ওই ভিটন গাড়ি মানে হচ্ছে ঘোড়ায় টানা ম্যাম, গাড়ি। ওই হুড খোলা, ও নাকি হুড খোলা গাড়িগুলোকে বলে। না, একার দিনে তো ওই মেয়েরা ভিতরে বসে থাকতো সম্ভ্রান্ত পরিবারে, ওইগুলো ছিল, এগুলোকে ফিটন গাড়ি বলে, ঘোড়ায় টানা গাড়িগুলোকেই বলতো ফিটন গাড়ি, ঠিক আছে, গরুর গাড়ি তো নয়। মেয়েরা ভেতরে থাকতো, দরজা দেওয়া, কেউ দেখতে পাবে না। আচ্ছা, এবারে হচ্ছে তরুবালা ছেলে বইতে ভালোবাসে না। এখানে ছেলে বইতে মোটে ভালোবাসে না, আমরা বলতে পারি এটা তো মেয়ে ছিল, ছেলের কথা কেন লিখেছে, সন্তান অর্থে ব্যবহার করা হয়েছে এই শব্দটা, ঠিক আছে। তাহলে তরুবালা ছেলে বইতে ভালোবাসে না, ছেলে বইতে মোটে ভালোবাসে না তরুবালা, বরং তার বদলে ধান সেদ্ধ করতে দাও ওকে, তা পারবে। এই লাইনটা। আর একটা হলো এই পর্বের শেষ যেটা, মৃত্যু পরাজয় মেনে ফিরে যাবে মাতৃস্নেহের কাছে, এই লাইন। এটা মানে মহালক্ষ্মীর ধারণা যে তার সন্তান মণিমালা সুস্থ হয়ে যাবে, তার সন্তানকে সুস্থ করার জন্যই তো তার এত কিছু, তো সেটাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে, তার কথাই এখানে বলা হয়েছে, মৃত্যু পরাজয় মেনে ফিরে যাবে মাতৃস্নেহের কাছে। দিন কাটে, 6 নম্বর পড়াচ্ছি, ঠিক আছে। দিন কাটে, মহাকাল এগিয়ে চলে পারহীন প্রান্তরের পথ বেয়ে, কখনো এগিয়ে চলে মৃদু মন্থর স্লথ গতিতে, পায়ের শব্দ ধরা পড়ে না, কখনো উদ্দাম পদধ্বনিতে মুখর হয়ে ওঠে, নিঃশব্দে রচিত হতে থাকে ইতিহাস, পৃথিবীর ইতিহাস, জাতির ইতিহাস, রাষ্ট্রের ইতিহাস। এই লাইনটা, ইতিহাস যে রচিত হওয়ার কথা বলা হয়েছে, কিসের ইতিহাস? তারপরের লাইনটা, এই দীর্ঘ 4টি বছর ধরে এ সংসারে চলেছে মৃত্যুর সঙ্গে মানুষের নিরন্তর যুদ্ধ। 4টি বছর ধরে বৈচিত্র্যহীন গতানুগতিক, এই যে এই জায়গাটা, এই দীর্ঘ 4টি বছর ধরে এ সংসারে চলেছে মৃত্যুর সঙ্গে মানুষের নিরন্তর যুদ্ধ। এটা গুরুত্বপূর্ণ লাইন, ওকে। বারে বারে মৃত্যু ফেলেছে তার হিমশীতল ছায়া, বাড়িয়েছে নিঃশব্দ থাবা, থমথমে বাড়িখানা যেন প্রতি মুহূর্তে আশঙ্কা করেছে সহসা ভেঙে খান খান হয়ে যাবে চারদিকে নিথর গাম্ভীর্যের বাঁধ। যারা পা টিপে টিপে চলছে, কথা বলছে ফিস ফিস করে, তারা আছড়ে পড়বে উন্মত্ত অধীরতায়, চিৎকার করে উঠবে হৃৎপিণ্ড ছেড়ে। সে আশঙ্কা আজ আর নেই অবশ্য, মৃত্যু ফিরে গেছে পরাজয় মেনে, তবু অভ্যস্ত নিয়মে। এখানে হাসিটা বেআইনি, স্ফূর্তিটা ধৃষ্টতা, সহজ স্বাভাবিক কণ্ঠে কথা বলাটাও যেন বেমানান। বয়স্কদের জন্য তৈরি এই অনুশাসন টুনিরও না মেনে উপায় নেই। শিশু বলে আলাদা কিছু অধিকার পাবে এত মূল্যবান শিশু সে নয়। প্রতি পদে প্রতি নিঃশ্বাসে প্রত্যেকটি ব্যক্তির বিশেষ বিদ্দিষ্ট দৃষ্টিতে ধরা পড়ে টুনি কত অনাবশ্যক অবান্তর। কিন্তু টুনি, টুনি কেন? টুনিকে কে চায়? টুনি কবে কার কি উপকারে লাগবে? টুনির বিরুদ্ধে বোধ করি ভগবানেরও ষড়যন্ত্র।
টুনি ছিল নিরাশ্রয়, এটাই হচ্ছে কারণ, তাই না? আচ্ছা, এবার হলো এই যে এই জায়গাটায় আসি, এখানে অতটার গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। এই প্রশ্নটা কিন্তু এসছে, মহালক্ষ্মীর ভাইজির নাম কি? আজকে প্রশ্ন দিয়েছি না, প্রশ্নটার মধ্যেই আছে। কত ঘর, কত দালান, ঈষৎ অন্ধকার, চাপা চাপা কত সিঁড়ি, কত দিকে। মোটা মোটা থাম দেওয়া 3 সারি খিলানওয়ালা বিরাট ঠাকুর দালান, ভোগের ঘর, নৈবেদ্যর ঘর, বাসনের ঘর। কিসের কিসের ঘর আছে? ঠাকুরেরই আলাদা একটা সংসার। কি অদ্ভুত নির্জন সেই দিকটা, একলা গিয়ে পড়লে গা ছমছম করতে থাকে। নিস্তব্ধ দুপুর বেলায় ঠাকুর দালানের কার্নিশের অজস্র খোপে খোপে বহুকালের আশ্রয় এবং প্রশ্রয়ে পুষ্ট অসংখ্য পায়রা দম্পতির একটানা গুঞ্জন ধ্বনি যেন মনকে নিয়ে যায় কোনো অজানা রহস্য লোকে। টুনিকে ডেকে এনে প্রসাদের ভাগ দেবার শখ ভট্টাচ মশাইয়ের না থাকলেও পুজোর আগে থাকতে মন্দিরের দোরগোড়ায় হাঁ পিত্তেশী ভাবে বসে থাকা অবোধ শিশুটাকে নিতান্ত বঞ্চিত করাও সত্যি আর কিছু আর সম্ভব নয়। এই যে ঠাকুর বাড়ির মহলের কথা বলেছে। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতির নিয়মে যে কাঁসরের কাঁসরের ঘন্টার শব্দে, মানে ঘন্টা কাঁসরের শব্দে ঠাকুর বাড়ি মুখর হয়ে উঠবার আগে যে চুপটি করে কিসের শব্দে মুখর হয়ে যেত? সন্ধ্যা আরতির সময় নিয়মিত ঘন্টা এবং কাঁসরের শব্দে। এবারে হলো দাক্ষিণ্য দেখাবার সুযোগ ভট্টাচ মশাই পেতেন কিনা সন্দেহ। এখনো তো রাত দিনের ঝি নীরদা যখন তখন বলে, তোমার এই 6 বছরের মেয়ের পেটে তরু দিদিমণি 16 বছরের মেয়ের বুদ্ধি। উহ, কি পাকা মেয়ে বাবা, জ্ঞান টনটনি। আচ্ছা, তাহলে বাড়ির ঝিয়ের নামটা কি ছিল? বাড়ির ঝির নাম ছিল যশোদা। এখানে নীরদা আছে, এটা তো অন্য জায়গায় এসেছে। এই যে রাত দিনের ঝি, 6 বছরের মেয়ের পেটে ক বছরের বুদ্ধি? 16 বছরের। হ্যাঁ, এই জায়গায়। আচ্ছা, এখানেই একটা দেখতে পাচ্ছি, বিমাতার সংসারে পালিত যে শিশু তার বয়স মাতৃস্নেহ পুষ্ট শিশুর চাইতে অনেক এগিয়ে চলে নাকি? তার চিন্তা জগৎ অনেক বেশি বিস্তৃত নয় কি? এই যে এখানে কিন্তু একটা হিন্টস দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই জায়গাটা। ম্যাম এখানে বিমাতা বলতে কেন বুঝিয়েছে তাহলে? তো আসলে তো তো মা নয় তো, বিমাতা এই কারণেই তো বলেছে, তরুবালা তো মা নয়, ও তো শেষে মণিমাতা। গিয়ে সেটাই জানা যাবে। হ্যাঁ, সেটা আমরা শেষে গিয়ে সেটাই জানতে পারবো। এটা তো আমি ওই জন্য তো বললাম সবাইকে গল্পটা আগে পড়ে নিতে, আমি তো নোটসে দিয়ে দিয়েছি, ছোট্ট করে বলে দিয়েছি তো পুরো জিসটা। সবসময় যে কোনো বড় উপন্যাসের জিসটা অ্যাটলিস্ট একটু জেনে রাখা উচিত, সুবিধা হয় তাতে পড়তে। আচ্ছা, এখানে তেমন কিচ্ছু নেই। আচ্ছা, এখানে একটা জায়গা আছে যেখানে আলাদা, এই যে এই জায়গাটা। এবার এতক্ষণ তো আমরা টুনির মায়ের কথা পড়ছি, এবার আলাদা জগতের জীব ওরা, টুনির সঙ্গে কোনোখানে মিল নেই ওদের। তার কারণ কেন বলেছে? ওরা তো শহরে এসেছে, তো শহরের পরিবেশটা তো একটু আলাদা। একটু আগে যাই, নইলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো একটু কলকাতা শহরের যে পরিবেশ হয়, কলকাতা রাস্তায় পরিবর্তনশীল দৃশ্য যা হয়, চতুর্দিকে তীক্ষ্ণ তীব্র তীক্ষ্ণ শব্দ, ফিটন গাড়ির টক টক আমিরি চা, বললাম না ওই যে টক টক করে আওয়াজ, মানে আমিরি চাল, মানে ঘোড়ারই হবে, ফিটন গাড়ি ঘোড়ার গাড়ি,
রিক্সা গাড়ির অলস মন্থর ঠুংঠাং শব্দ, সাইকেলের হঠাৎ সচকিত করে দেওয়া কিড়িং কিড়িং শব্দ। এখানে দেখা যাচ্ছে লাইনটা কোথায় আছে, এদিকে, এই যে অনেক সময় মিলছে না, তার কারণ হচ্ছে যে আমি তো বই দেখে বলছি, ওই জন্য অসুবিধা হচ্ছে হয়তো। একটু লাইন বাই লাইন থাকুন, তাহলে সুবিধা হবে। তো যাই হোক, এই কারণে তো সেখানে ভালো জামা জুতো পরা ছোট ছোট ছেলে মেয়েদের জায়গায় আরো হিসেবে নিজেকে বসিয়ে কল্পনার রাশ ছেড়ে দিতে ইচ্ছে করে। কখনো উদাস হয়ে আসে মনের, মানে সেই তাদের সঙ্গে তুলনা করতে যায়। কে তুলনা করতে যাচ্ছে? টুনি। কিন্তু তাদের সঙ্গে টুনি, হ্যাঁ, কিন্তু টুনির তো কোনো জায়গায় তাদের সঙ্গে মিল নেই কোনো। টুনির মতো ছোট মেয়েও যায় বই কি, কতই তো যায়। হয়তো কারোর হাত ধরে বেড়াতে চলেছে আনন্দে গৌরবে টলটল করতে করতে, যায় বড়দের সঙ্গে। এইবারে আমরা দেখছি যে আলাদা জগতের জীব ওরা। টুনির সঙ্গে কোনোখানে মিল নেই ওদের। শহুরে আহ শহুরে যে জীবনে অভ্যস্ত সেই শিশুরা, তাদের সঙ্গে টুনির মতো শিশুর কোনো মিল নেই। ওই যে লাল জামা পরা ছোট্ট মেয়েটা, টুনির চাইতেও অনেক ছোট, ও রোজ কোথায় যায়? নীরদা বলেছিল বাপের সঙ্গে পার্কে বেড়াতে যায়। পার্ক কথাটার অর্থ বোঝে টুনি। নীরদাই একদিন নিয়ে গিয়েছিল দয়া করে। কিন্তু বাপ কি? বাপ কাকে বলে? এ বাড়িতে ও শব্দটা নেই কেন? মা, বড়দিদি মা, রাঙামাসি, নীরদা, খোকার মা, বামুন ঠাকুর ইত্যাদি বাড়ির প্রত্যেকটি সদস্যের কথা আলাদা আলাদা করে চিন্তা করে টুনি। সকলেই তো মস্ত বড় বড়। ওদের বাবা না থাকার তবু কেন যেন কিছু যুক্তি আছে। কিন্তু টুনির কেন বাবা থাকবে না? অনেক ভেবে ভেবে এই সিদ্ধান্তেই এসে পৌঁছেছে টুনি বাবা না থাকাটাই খারাপ। বোধ করি সবকিছু দৈন্যের মূল কারণই এই বাবা না থাকা। হয়তো বাবা নামক কোনো ব্যক্তির আবির্ভাব ঘটলে টুনির পক্ষেও অসম্ভব হয় না লাল জামা আর সোনালী জুতো পরে রোজ রোজ পার্কে বেড়াতে যাওয়া। কিন্তু কোথায় সেই সৌভাগ্যের দেবতা? অর্থাৎ সৌভাগ্যের দেবতা বলতে এখানে কি বোঝানো হয়েছে? বাবা থাকাটাকে, তাই তো? টুনির বাবা নেই, টুনির বাবা মরে গেছে। নীরদা মাঝে মাঝে জ্ঞান বৃদ্ধির সহায়তা করে টুনির। টুনির বাবা মরে গেছে, তাই টুনির মার গায়ে নেই চুড়ি, বালা, হার, পরনের কাপড় অত বিচ্ছিরি। রাঙামাসির মা, বড় দিদিমারও যে চুড়ি বালা কিছু নেই, সে ওই রাঙামাসির বাবা মরে গেছে বলেই না। বড় দিদিমার কাপড়েও পার নেই সত্যি, কিন্তু তবু কি সুন্দর সাদা ধবধবে। চুড়ি না পরা হাত দুখানিও কেমন চমৎকার গোল গোলাপি। কি সুন্দর মা রাঙামাসি। আর টুনির মা যেন নীরদার মতো। কিন্তু কেন? কেন টুনির বাবা নেই? কেন টুনির মা নীরদার মতো? বাচ্চাদের মনে যা যা প্রশ্ন আসে, সেই সমস্ত প্রশ্নই আমরা দেখতে পাচ্ছি এখানে টুনির মনেও কিন্তু উদয় হয়েছে। পার্কে বেড়াতে যাওয়া মেয়েটার মতো লাল টুকটুকে জামা নয়, সাদাসিধে আধময়লা জামাটার খানিকটা মুঠো করে চেপে ধরে প্রাণপণে চিবোতে থাকে টুনি। চিবিয়ে চিবিয়ে ঝাঁঝরা করে ছাড়ি। আচ্ছা, এরপরে হলো, এখানে সেরকম কিছু গুরুত্বপূর্ণ নেই, একটু পিছই। মহালক্ষ্মী যদি টুনির মা হতেন না বাবা, সেও অসম্ভব। মহালক্ষ্মীকে দেখলেই তার হৃদকম্প হয়। মনির সঙ্গে টুনির এমন আকাশ পাতাল তফাৎ কেন? অনেকটা পিছনে গেলাম, এই যে এই জায়গাটা। বলছে রাঙামাসি বলতে কাকে বোঝানো হয়েছে? ওই মণিমালা। রাঙামাসিকে একটু খাওয়াবার জন্য কি সাধ্য সাধনা বড় দিদিমার। মণি কিছু খেলেই যেন কৃতার্থ হয়ে যান তিনি। কেন এমন তারতম্য? মনির সঙ্গে টুনির এমন আকাশ পাতাল তফাৎ কেন?
শিশুর মনে যা যা প্রশ্নের উদয় হয়। তো বলছে মহালক্ষ্মী যদি টুনির মা হতো তাহলে, কিন্তু তাকে দেখলে তো তার ভয় পায় সে। যাই হোক, এবারে তার কিছুটা পরে আমরা আর একটা নতুন চরিত্র দেখছি। হঠাৎ আলোর ঝাপটা খাওয়া চোখ দুটো তাড়াতাড়ি নামিয়ে নিয়ে টুনি অস্ফুট কণ্ঠে উত্তর দেয়, মা নিচে। মহালক্ষ্মী বাড়িতে এসে জিজ্ঞেস করছে, সরি, মহালক্ষ্মী এসে জিজ্ঞাসা করছে যে তোর মা কোথায়, কি করছে রে? তখন বলছে মা নিচে। টুনি বলছে, নিচে তা আমিও জানি, করছে কি তাই বল তুই। মা, মা বিনোদের সঙ্গে গল্প করছে। এই যে নতুন চরিত্র আমরা পাচ্ছি, যেটা হলো বিনোদ। মা বিনোদের সঙ্গে গল্প করছে। এই বিনোদটা কে? মহালক্ষ্মী তীক্ষ্ণ স্বরে দ্বিতীয়বার প্রশ্ন করেন, কার সঙ্গে? বিনোদের সঙ্গে। বিনোদ সে আবার কি? ঠাকুরের বন্ধু। ঠাকুরের বন্ধু, তার সঙ্গে গল্প করছে তরু? তাহলে বোঝা গেল বিনোদকে রোজই তো করে। সামান্য কিছু সাহস সঞ্চয় করে নিয়ে টুনি তাড়াতাড়ি জবাব দেয়, রোজ রোজ সন্ধেবেলা আসে যে বিনোদ, মার সঙ্গে গল্প করতেই তো আসে, চা খায়, পান খায়, মাছ ভাজা খায়। তারপরে অসহ্য বিস্ময়ে কিছুক্ষণের জন্য রাগ করতে ভুলে যান মহালক্ষ্মী। তারপর গম্ভীর ভাবে বলেন, আচ্ছা যা দেখি তোর মাকে ডেকে আনবি। মা আসবে না? আসবে না? কে বলেছে তোকে আসবে না? মরিয়া অবস্থা ঘটলো নাকি টুনির? হয়তো মহালক্ষ্মীর সামনে এতগুলো কথা বলবার সাহস তার হলো কি করে? মহালক্ষ্মী একই অনাসৃষ্টি কথা শুনলেন। তাহলে মহালক্ষ্মী কার বিষয়ে মানে কার থেকে অনাস সৃষ্টির কথা শুনলেন আর কার বিষয়ে শুনলেন? এই জায়গাটা, এই যে ম্যাম ঠাকুরের বন্ধু মানে ঠাকুর, ঠাকুর এখানে কাকে বোঝাচ্ছে? ওই রান্না করে যে ঠাকুর, ও তার বন্ধু। শুনে স্তম্ভিত হয়ে গেলেন। মানে আগেকার দিনে বড়লোক বাড়িতে যারা রান্না করতো তাদেরকে ঠাকুর বলা। মহালক্ষ্মী একই অনাসৃষ্টি কথা শুনলেন, শুনে স্তম্ভিত হয়ে গেলেন। বললেও যে কিছুই বলা হয় না। বিকেলের দিকে মহালক্ষ্মী নিচের তলায় নামেন না সত্যি, সংসার চালনার যা কিছু তদারকি তরুবালাই করে, কিন্তু সে তো বরাবরই করে, হঠাৎ এতদিন পরে। মহালক্ষ্মী তাকিয়ে দেখেন না বলে ৩৩ বছরের তরুবালা। আচ্ছা, এখানে আবার বদলাচ্ছে তার বয়স। ৩৩ বছরের তরুবালা গল্প করতে বসবে বামুন ঠাকুরের বন্ধুর সঙ্গে? এমন অজ্ঞান হয়ে যাবে সেই বেয়ারা গল্পের নেশায় যে বামুন ঠাকুর সময় মতো রান্নার মাল মশলা পাবে না। এই যে বোঝা গেল এবার সালটা, এই বয়সটা। হ্যাঁ, কেয়ারফুল এই জায়গাগুলো। টুনি পাবে না সময়ে দুটো ভাত খেতে, লুচি রুটি বেলে দেওয়া আর পান সাজার কাজটা পড়বে নীরদার হাজা ধরা হাতে। শুধুই গল্প, একসঙ্গে বসে চা আর পান দোক্তা খাবার শখ নেই তরুবালার। সঙ্গীটি যদি বামুন ঠাকুরের বন্ধু হয় তবু। এত বড় পৃথিবীটায় একগাছা দড়ির মতো অভাব পড়লো তরুবালার। এই অবধি থাকলো আজকে বলাই গ্রাসটা। এই অবধি পড়া হোক, তারপরে বলছি বাদ বাকি। প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দাগ দিয়ে দিলাম, প্রশ্নগুলো দিয়ে দিয়েছি আমি যতগুলো। এবার যেটা আমি বাকি থাকবে সেটা আবার শেষে অ্যাড করব। প্রশ্ন করতে করতেও তো অনেক সময় যতটা সম্ভব। 7 থেকে আমরা নেক্সট দিন পড়বো। এবারে আমরা পড়বো আমার কৈফিয়ত। আমার কৈফিয়তটা আজকে পুরোটা পড়িয়ে দেবো, কবিতা বুঝিয়ে দিচ্ছি, নেক্সট দিনকে প্রশ্নগুলো দিয়ে দেবো। মানে বৃহস্পতিবার রাত 9টা থেকে পড়াবো। ঠিক আছে? কার কোনো কোয়েশ্চেন আছে? ক্লান্ত লাগছে না তো? ম্যাম হুম, বল।
বলছি যে এই যে লাইন কটা আপনি দাগ দিলেন, হ্যাঁ, সেই কটা কি মানে নোট ডাউন করলেই হবে তো, না আরো করতে হবে? মানে অনেক প্রশ্ন তো, এত তো মনে রাখা না সম্ভব নয়। এই কটা নোট ডাউন করলেই হবে, এটা আমি যথেষ্টই দিয়েছি। এবার এইটাকে আমি পুরোটা পড়িয়ে নিয়ে এটা আমি এও লিখে দিচ্ছি প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে যেভাবে লিখে দিয়েছি। এবার এটা পুরোটা শেষ হয়ে গেলে আমি এটাকে আবার আরেকবার রিভিশন দিয়ে দেখবো যে যে জায়গাগুলো বাদ গেছে সেই জায়গাগুলো লাইনগুলো দাগিয়ে নিয়েছো তো সকলে, এটা কিন্তু করে নিও, ঠিক আছে প্রত্যেকে। আর আমি একটা দুটো করে তোমাদেরকে করে দেবো, আমার টেক্সটটা থেকে আমি ওখানে আমার দাগ দেওয়াই আছে, ঠিক আছে, তো ওটা আমি একবার পাঠিয়ে দেবো। মানে হ্যাঁ ম্যাম, যে করে পাবে। টেক্সট গুলোতে দাগ দেওয়া আছে ওটা যদি পাঠান আরো সুবিধা হয়ে যাবে। হুম হুম হুম, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। আসলে আমার সঙ্গে সঙ্গে হয়ে ওঠেনি, এটাই যা, চেষ্টা করি এক দুদিনের মধ্যে করে দেওয়ার। সরি, একবার আমি বলে দিচ্ছি, রেকর্ডিংটা না এখানটা এই জায়গাটা তো অফ ছিল। হুগলিতে বসে লেখেন মূলত 1300 শনিবারের চিঠি, ইসলাম দর্শন এবং মুসলিম দর্পণ, এই তিনটে পত্রিকা কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন। তো তার প্রত্যুত্তর হিসাবে তিনি এই আমার কৈফিয়ত কবিতাটি রচনা করেন। হুগলিতে বসে রচনা করেছিলেন। পরবর্তীতে কবিতাটি বিজলী পত্রিকা 1332 আশ্বিন সংখ্যায় প্রকাশিত হয় এবং তারপরে কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। 1926 সালে সর্বহারা কাব্যগ্রন্থ আমরা দেখতে পাই যে প্রকাশ পাচ্ছে। সর্বহারা কাব্যগ্রন্থের 8 সংখ্যক কবিতা ছিল আমার কৈফিয়ত। এইটুকু নিয়ে কারোর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলা হোক। আছে কোনো প্রশ্ন? ম্যাম বলছি, এটা কি আপনি নোটে দেবেন নাকি এটা নোট করবো আমরা? না না, নোটে দিয়ে দেবো সবগুলো। আচ্ছা, ঠিক আছে। সর্বহারা কাব্যগ্রন্থের একদম শ্রেষ্ঠতম অন্যতম ভাবোদ্দীপক কবিতা যদি বলা যায় তাহলে হচ্ছে আমার কৈফিয়ত। কবিতাটা যথেষ্ট মজার কবিতা। কবিতাদের মধ্যে একদিকে যেমন সমসাময়িক সামাজিক অবস্থা আছে, সমসাময়িক রাজনৈতিক হতাশা রয়েছে, বিপ্লবীরা সেই সময় ক্রমাগত আন্দোলন করছে, আবার কাজী নজরুল ইসলামের তার ব্যক্তিগত আবেগ রয়েছে, একই সঙ্গে তার বেদনা হতাশা সবটুকু। আবার তিনি পাশাপাশি দেখিয়েছেন কিভাবে শোষণ, কিভাবে বঞ্চনা, ইতিহাসের কথা, নারীর প্রতি কিভাবে অপমান হচ্ছে, কিভাবে ক্ষুধা, শিশুর ক্ষুধার কি বলবো যে তীব্র জ্বালা, সেটাকে কবি কোন দিক থেকে তিনি মানে আর কি বর্ণনা করেছেন, এই সবটুকু আমরা কিন্তু এই কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। আমরা কবিতাটাকে আগে এক এক করে পড়ি, পুরো কবিতাটা ধরে ধরে, তারপরে আমি বলছি। এখানে ফার্স্টেই বলছে যে, বলছে প্রথমেই যে বর্তমানের কবি আমি ভাই, প্রথমেই বলছে যে বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী, ঠিক আছে? তাহলে বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। এই যে বলছে যে বর্তমানের কবি মানে আমি বর্তমানের কবি, আমি কোনো নবী নই। নবী মানে ঈশ্বর প্রেরিত দূত, নবী মানে মুসলমানদের ভাষায় যে ঈশ্বর প্রেরিত দূত, তার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তার কথা এখানে বলা হচ্ছে, নবী ঈশ্বর প্রেরিত দূত। কবি এবং অকবি, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। বলছে আমি সবকিছুই এই জন্য, তুমি আমাকে কবি বলো আর অকবি বলো, আমি সব মুখ বুঝে সহ্য করি। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, ঠিক আছে? বলছে কেহ বলে যে তুমি ভবিষ্যতে কি করবে না ঠাঁই পাবে, যেটা হচ্ছে ভবিষ্যৎ মানে কবি ভবির সাথে। যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি। এখানে রবি বলতে কাকে বোঝানো হয়েছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয়েছে। এটা কিন্তু সূর্য নয়, এই রবি মিন্স হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত থেকে যে সুন্দর কবিতা, যে প্রকৃতি, যে রোমান্টিক যে কবিতা,
আমরা পাই, তোমার কাছে সেই কবি মানে সেই কবিতা তোমার কাছে কোথায়? এখানে এটাই বলা হচ্ছে যে এখানে আমরা তোমার কবিতা দেখে তো আমরা তার কোনো রূপ পাচ্ছি না। কেহ বলে যে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে, ঠিক আছে? তো যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী, কই কবি দূষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। ভৈরবী হচ্ছে একটা রাগ যেটা প্রভাতে গাওয়া হয়, সকালবেলা ভোরবেলায় গাওয়া হয়। সেই ভৈরবী সঙ্গীতের ক্ষেত্রে একটা রাগ। বলছে যে যতই আমাকে দোষারোপ করুক না কেন, এখানে কাজী নজরুল ইসলাম বলছেন। আর এখানে ভবি, ভবি মানে হচ্ছে এই যে ভবি বলেছে, ভবি, এই ভবি মানে হচ্ছে যে হচ্ছে নাছোড় ব্রান্দা, যে কোনো কিছুতেই যে নিজের জেদে অটল, ঠিক আছে, তার কথা বলছে। বলছে তুমি তোমার মতোই চলছো, বলছে আমাকে যে যতই দোষারোপ করুক আমি তবু সেই প্রভাতের ভৈরবী, মানে একই জিনিস আমি পাই। বলছে কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ঠেলে। বলছে সেই সময় কাজী নজরুল ইসলাম, যিনি চিত্তরঞ্জন দাশের সঙ্গে হাত মিলিয়েছেন, হাত মিলিয়ে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, তো তখন কবির বন্ধুরা বলছে যে এই কবি যে কিনা রাজনীতিতে মানে অংশগ্রহণ করে কি হচ্ছে, যে কি করছে, যে তার লেখা একদম মানে কেজো ক্রমে হচ্ছে, মানে লেখা একেবারে গেছে, ঠিক আছে, পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। বলছে ওটা একদম বই পড়ে না, কাজী নজরুল ইসলামকে বলছে একদম বই পড়ে না, বয়ে গেছে। আমরা বলি না বয়ে গেছে মানে খারাপ হয়ে গেছে। কেহ বলে বউ গিলিয়াছে গোটা, তার কারণ তিনি সদ্য তখন বিবাহ করেছেন প্রমিলার সঙ্গে। ওই তার কিছুদিন আগে 1922-এ প্রমিলার আমরা দেখতে পাই বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হচ্ছে ঠিক তার আশেপাশের সময় তিনি প্রমিলার সঙ্গে তার বিবাহ হয়েছে। তাই জন্য বলছে যে বিয়ে করে মানে পুরোটাই বউ তাকে গিলিয়াছে, যা হয়। কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে, কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে, ঠিক আছে। বলছে কেউ বলছে যে বলছে ও জেলে ছিল এটাই ভালো ছিল, ঠিক আছে। বলছে জেলে গিয়ে তাস খেলে একেবারে মাথাটা তো মোটা হয়ে গেছে, বইপত্র কিছুই পড়ে না, তো ভালো কবিতা লিখবে কি করে, ঠিক আছে। মানুষ এসব কবিতা চাইছে না, সেই যে রোমান্টিক কবিতা, রবীন্দ্রনাথের যে রোমান্টিক কবিতা সেই কবিতা চাইছে। তারপর কি বলছে, বলছে যে গুরু কোন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। এখানে গুরু বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে গুরু বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে। এখানে গুরু বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে, যে সে বলছে যে তো বলছে যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয়েছে, বলছে তুই তো মানে কি বলবো যে যে হচ্ছে তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, মানে এক প্রকার এই সময়ে যে কবিতাগুলো কাজী নজরুল ইসলাম লিখছিলেন, শোনা যায় যে একটা সময়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরও তার বিরোধিতা করেছিলেন, ঠিক আছে। এই কারণেই এই কথাটা বলা হয়েছে, এই কথাটা বলা হয়েছে যে শোনা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরও তার বিরোধিতা করেছেন, যে তিনি কেন এই ধরনের কবিতা লিখছেন আর কি, ঠিক আছে। তো বলছে যে প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। এই যে শনিবারের চিঠি যেটা বলছিলাম, শনিবারই চিঠিতে, এটা হচ্ছে একটা পত্রিকা যার সম্পাদক কে ছিলেন, সজনীকান্ত দাস। এই ভদ্রলোক মানে কবির সমালোচনা করছে, কাজী নজরুল ইসলামের সমালোচনা করছে। ম্যাম তাহলে সজনীটাকেই কি এখানে ব্যঙ্গাত্মক ভাবে প্রিয়সী বলে উল্লেখ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি।
মানে যেই আমি হাটে হাঁড়ি ভেঙেছি, মানে কিছু একটা বলেছি, অমনি চিঠি বন্ধ করে দিয়েছে। কারণ তখনকার দিনে ইংরেজদের কোনোভাবে কোনো পত্রিকা যদি ইংরেজদের বিরুদ্ধে কিছু লিখতো, তাহলে কি হতো, সাথে সাথে সেটা ব্যান্ড হয়ে যেত। আমরা এই লেখার মানে এই কবিতাটার মধ্যেই দেখবো। ঠিক আছে, আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কোন আড়ি চাচা। যেই সব ছেড়ে দিয়ে আমি মানে বিয়ে করে ফেলেছি, তখন হিন্দুরা আবার আমার উপর রেগে গেছে, কারণ আমি তো হিন্দু কন্যাকে বিয়ে করেছি, রমিলাকে। হিন্দুরা রেগে গেছে, আড়ি চাচা বলছে। জবন নামি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী কাছা। ঠিক আছে, মানে মুসলমান হিন্দুকে বিয়ে করে ফেলেছে, ধর্মীয় একটা ব্যাপার। তো জবন, এবং এই কারণে আবার মুসলিমদের কাছেও তিনি অপ্রিয়। ঠিক আছে, এই কারণে তিনি কি হলেন না, মুসলমানদের কাছেও তিনি এক প্রকার তাদের কাছেও তিনি অপ্রিয় হয়ে গেলেন। মানে তিনি বাঙালি হিন্দুর কাছেও তিনি অপ্রিয়, আবার তিনি মুসলমানের কাছেও অপ্রিয়। ঠিক আছে, জবন, জবন কথার অর্থ বলা হয় জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী চাচা। ঠিক আছে, মানে ধর্মীয় অর্থে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, জবন শব্দটাকে, মানে যে কিছু মানে না, ঠিক আছে, তাকে জবন বলা হয়। আচ্ছা, ম্যাম জবন বলতে তো মুসলিম সম্প্রদায়কে বোঝানো হতো না? না, মুসলমান সম্প্রদায়কে ব্যাপারটা না, মানে ওই শব্দটা যে অ্যাকচুয়ালি মানে না, নিয়ম কানুন মানে না ওদেরকে, তুই নিয়ম মানিস না, এরকম ব্যাপার, এই অর্থে ওটা জবন অর্থে ব্যবহার করা হয়। তবে কাজী নজরুল ইসলামের যে কবিতা, যেখানে প্রচুর পরিমাণে আমরা ওই হিন্দু ফার্সি শব্দের প্রয়োগ দেখি, এই সরি ফার্সি আর আরবি শব্দের প্রয়োগ দেখি, তো সেটা এখানে আমি বলে দেবো যে কোন শব্দটা কোন ধরনের, কোনটা আরবি আর কোনটা ফার্সি। তারপরে বলছে মৌলভী যত মৌলবী আর মোল্লারা কোন হাত নেড়ে। এখানে দুটো শব্দ আছে, একটা আছে মৌলভী আর একটা বলেছে মৌলবী। এই যে মৌলবী, যেটা হচ্ছে মুসলমান শিক্ষাগুরু, ঠিক আছে, মৌলভী, মৌলভী আর যত মৌলবী, এই যে মৌলবীটা আছে, এটা হলো মুসলমান শিক্ষাগুরুদের অর্থে ব্যবহার করা হয়েছে। আর একটা হলো মোল্লারা, মোল্লা শব্দের অর্থ হচ্ছে ধর্ম প্রবক্তা, মুসলমান ধর্মের প্রবক্তাদের মোল্লা বলা হয়। দেব দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে। মানে মৌলভীরা বলছে যে আমি মৌলভী, যা হয় আর কি, লোভে করেছি এই কাজ, আর ওদিকে এরকম আমি লোভে করেছি সবকিছু। আর যারা আমি যেহেতু হিন্দু দেবতাদের নাম মুখে এনেছি, তাই জন্য আমাকে বলছে তাহলে এ হচ্ছে জাত মেরে দাও আর কি। ঠিক আছে, এ তো হিন্দু নয়, এই জন্য একে, এ হচ্ছে হিন্দুর বিরোধী, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, এবারে এবারে বলছে যে আচ্ছা, এখানে ওই হাড়ি চাচা কে বলেছেন এগুলো কিন্তু দরকার, আড়ি চাচা কে বলেছেন এগুলো দরকার, প্রশ্ন আসতে পারে ছোট ছোট। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজি। ফতোয়া দিলাম কাফের কাজিও, আসলে এই জায়গায় কাজী নজরুল ইসলাম সমকালীন ভারতবর্ষ তথা বাংলাদেশের যে অহিংস যে বিপ্লবী আন্দোলন সেই সময় চলছিল, তার কথা তিনি কিন্তু সেই জন্য তিনি সেই সময়ের যে কবিতা, তার বিভিন্ন কবিতা এই বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি লিখেছেন। কোথায় লিখেছেন? লাঙল, গণবাণী, ধূমকেতু, এই ধরনের পত্রপত্রিকায় লিখেছেন। তিনি অহিংস আন্দোলনের এক প্রকার বাহক ছিলেন। পরবর্তীতে তিনি এই অহিংস আন্দোলনকে মানতে খুব যে পেরেছিলেন তা নয়, চিত্তরঞ্জন দাশের সঙ্গে তিনি হাত মেলান সেই জায়গায়, এখানে সেটার কথাই বলা হয়েছে। ঠিক আছে, ম্যাম মৌলভী কাকে বলা হয়েছে? মৌলভী বলতে এখানে যিনি কি বলবো, খারাপ অর্থে ব্যবহার করা হয়েছে আমরা, মানে মৌলভী
মানে কোনো কিছুর লোভে কোনো কিছু খারাপ অর্থে করা। মৌলভী এখানে মৌমাছি মানে যেটা আর কি মহিলাদের অর্থে এই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে, এখানে ওটারই কথা বলা হয়েছে। ম্যাম মৌলভী বলতে এটা কি মানে বলতে চাইছি এটা কি কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে না কবি কাউকে উদ্দেশ্য করে বলছেন? না, কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কবিকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে মানে তিনি যে অর্থের জন্য লালায়িত, বলা হচ্ছে এটাই বলা হচ্ছে মৌলভী বলতে এখানে কাজী নজরুল ইসলামকে তার মহিলা অর্থে বলা যেতে পারে না, তিনি অর্থলোভী, ঠিক আছে। এই মৌলভী কথার অর্থ এখানে অর্থলোভী, তিনি হচ্ছেন অর্থলোভী, অর্থের লোভের জন্য এসব তিনি করছেন। যত মৌলভী এই কথা মুসলমান যে শিক্ষাগুরু ধর্মপ্রবক্তারা বলছেন, আবার হিন্দুরা বলছেন তিনি দেবদেবীর নাম মুখে এনেছেন, তাই জন্য সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও, ঠিক আছে, ফতোয়া দিয়েছে কাফের কাজিও, আর যদিও শহীদ হইতে রাজিও, আম পাড়া পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত মেরে। হিন্দুরা এই কথা বলছে যে ও তো ফার্সি শব্দে কবিতা লেখে, তাই জন্য ওকে তো সমর্থন করা যায় না, সেই জন্য ওকে সমর্থন করা যায় না, তিনি হচ্ছেন সুবিধাবাদী, এক কথায় তাকে এই কথাই বলা হয়েছে। আবার মানে আমবাড়া পড়া হামবড়া মানে এখনো বেড়াই ভাত মেরে, অন্যের ভাত আমি বড় মানে হাম বড় বলে না যে ওই মনোভাবটা আর কি, ঠিক আছে, এখানে সেটার কথাই বলা হয়েছে। আনকোড়া যত নন ভায়োলেন্ট, ননকোর দলও নন খুশি। আনকোড়া যত নন ভায়োলেন্ট, যারা অহিংসা শব্দের অর্থ জানে না। অহিংস অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে এই কবিতাটা ছিল। 1920 অহিংস অসহযোগ আন্দোলন, গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন করেছিলেন, তার 1920 প্রেক্ষাপটে এই কবিতাটা ছিল। বলছে আনকোড়া যারা আদৌ অহিংস শব্দটার অর্থই বোঝে না, তারা পর্যন্ত ননকোর দল, যে দলের কোনো তোমার অস্তিত্ব নেই, সেই সময় তো শুধুমাত্র কংগ্রেস এমনটা ছিল তা নয়, পাশাপাশি অনেক ছোট ছোট দলও গড়ে উঠেছিল, এখানে কবি তাদেরকে বিদ্ধ করেছেন। তো তিনি বলছেন তারা পর্যন্ত কবির এহেন কি বলবো কবি সম্পর্কে তারা পর্যন্ত খুব একটা খুশি নয়, ঠিক আছে। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী, এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে, ঠিক আছে। ভায়োলেন্স ননকোর দলও তার সম্পর্কে কোনো ভালো কথা বলছে না, এটাতে তো কবি সেটাই বলেছেন, ঠিক আছে। এবার হলো যেখানে বলছেন যে ভায়োলেন্সের ভায়োলিন, এই কথাটা কেন বলা হয়েছে এখানে, যে ভায়োলেন্সের ভায়োলিন শব্দটা এখানে কেন বলা হচ্ছে, এখানে ভায়োলেন্সের ভায়োলিন শব্দটা বলা হচ্ছে যে সহিংস দল, ভায়োলেন্সের ভায়োলিন বলতে বোঝায় সহিংস দল, যারা অহিংস নয়, এক কথায় যারা হচ্ছে চরমপন্থী সহিংস। সেই সময় এক্সট্রিমিস্ট যাদেরকে বলা হয়, কংগ্রেস দুটো ভাগে বিভক্ত ছিল মনে পড়ছে, একটা হলো অহিংস আর একটা হলো সহিংস। এই সহিংসদের বলা হতো চরমপন্থী, যাদেরকে ইংরেজিতে বলা হয় এক্সট্রিমিস্ট, ঠিক আছে, তাদের সম্পর্কে বলছি। এই সহিংস দলকে ভায়োলেন্সের ভায়োলিন বলা হয়েছে। বিপ্লবী মন বলতে যারা কোন রকম অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন যারা করে তাদেরকে বলা হচ্ছে। ব্রিটিশ রাজশক্তি শোষণ থেকে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য দুটো দল তৈরি হয়েছিল, যারা চেয়েছিল একটা দল যারা অহিংস মনোভাব, কোন রকম সবকিছু মাথা বুঝে মুখ বুঝে মাথা নিচু করে সহ্য করে নেবে, আর একটা ছিল সশস্ত্র বিপ্লবের দল, তারা হচ্ছে সহিংস দল, যারা সবকিছু বিপ্লবের মধ্যে দিয়ে প্রতিবাদের মধ্য দিয়ে সবকিছুকে জয় করবে, তারাও সহিংস। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী, ঠিক আছে।
এটা অহিংস বিপ্লবী ভাবে। অহিংসরা বলছে যে আমি নাকি বিপ্লবী, মানে আমি সহিংস নয়। চরকার গান কেন গাবে? চরকার গান মানে ওই গান্ধীজি তো অহিংস দলের সমর্থক ছিলেন, তো সেই কারণে বলছে গান্ধীজি চরকার, আমরা সবাই জানি যে তিনি চরকার প্রবর্তন করেছিলেন, অহিংসার জয়গান গেয়েছিলেন, তো সেটাই বলছে। গোড়া রাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। এই কনফুসিকে, সেই রোমের কনফুসিয়াস, তার কথা বলা হচ্ছে। বলছে কেউ কেউ ভাবছে আমি বোধহয় কি বলবো, ওই নাস্তিক, ঠিক আছে, ভগবান ঈশ্বরে বিশ্বাস করি না। আর পাতিরাম ভাবছে আমি কনফুসি। কনফুসি হচ্ছে প্রাচীন ধর্মগুরু চীনের, প্রাচীন চীনের ধর্মগুরু, ঠিক আছে। কনফুসি হলো প্রাচীন চীনের ধর্মগুরু। স্বরাজীরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। আচ্ছা, কনফুসি হলো, তাহলে কনফুসিয়াসকে বলা হচ্ছে প্রাচীন চীনের ধর্মগুরু কনফুসিয়াস, তার যে প্রবর্তিত ধর্ম সেটাই হচ্ছে এই কনফুসি, ঠিক আছে। তার ধর্মের অবলম্বনকারীদেরকে বলা হচ্ছে কনফুসি। কনফুসিরা কি করত? তারা অহিংস ধর্ম, অহিংস ধর্মের প্রবর্তক ছিল, অহিংস নীতিটা অবলম্বন করেছিল। কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছেন যে ভারতবর্ষকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে হলে এই কনফুসিদের মতো অহিংস নীতি অবলম্বন করলে চলবে না। তিনি আবার কিছুটা সহিংস ছিলেন, ঠিক আছে। স্বরাজীরা ভাবছে নারাজি, আর নারাজিরা ভাবে তাদের অঙ্কুশী। মানে স্বরাজীরা, তারা ভাবছে এ বোধহয় নারাজি, এদেশের সমর্থন করে না। আবার নারাজিরা ভাবছে তাহাদের অঙ্কুশী, ঠিক আছে, মানে অঙ্কুশী মানে এখানে তোষামত করতে এসছে। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, মানে পুরুষ, পুরুষ জাত ভাবছে আমি বোধহয় মেয়ে ঘেঁষা, নারী ঘেঁষা, কারণ কবির প্রচুর ফিমেল ফ্যান ছিল, যেটাকে এখনকার দিনে বলা হয় সেই। তা নারী ভাবে আমি নারী বিদ্বেষী, বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কোন, তো এই তব বিদ্যে ছি। বলছে তুমি বিলেত থেকে আসোনি, তোমার বিলেত থেকে কোনো ডিগ্রি নেই, এই তোমার বিদ্যে, তা ছি। মানে তখনকার দিনে যারা হেভি এডুকেটেড, হাইলি এডুকেটেড, তারা সকলে বিদেশ থেকে পাশ করে আসতো, তাদেরকেই বলা হতো হাইলি এডুকেটেড। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি। ভক্তরা বলছে আমি নবযুগের রবি, নবযুগ রবি। যেসব মানুষ জীবন যন্ত্রণায় কাতরাচ্ছে, মুক্তির পথ খুঁজে দেওয়াই ছিল কবির উদ্দেশ্য। কবির এর থেকে বড় কিছু ছিল না, তাই জন্য তাকে বলছে এ নবযুগের রবি, মানে যুগের না হই হুযুগের কবি, ঠিক আছে, এটা কবি নিজে বলছেন। যারা কবির ভক্ত তারা বলেছে তিনি হয়তো নবযুগের, মানে তার সঙ্গে এ যুগের রবীন্দ্রনাথের তুলনা করেছেন। বলছে তিনি বলছেন, তখন কাজী নজরুল ইসলাম বলছেন তিনি যুগের না হন, তিনি হুযুগের কবি। তার এটুকুই দায়িত্ব যে তিনি মুক্তির পথ খুঁজে দেবেন। বটি তরে দাদা আমি মনে ভাবি, আর কোষে কোষি হৃৎপেশি, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্বেশী। যা হয় তখনকার দিনে দোকানে বাবুরা কি করতো, কানে চশমা এঁটে ঘুমাতো। কি যে লিখি ছাই, মাথা মুন্ডু আমি কিছু, আমি আমি কি কিছু আমি কি কিছু বুঝি তার কিছু, হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বলছে আমি কি নিজেই বুঝি আমি যে কি লিখি, আমি মানে আমার ঘাড় নিচু করেই আমি লিখে গেলাম, ঠিক আছে, আমার ঘাড় আর উঁচু হলো না। মানে বিশাল বড় কবি, এটা কবি নিজেকে কাজী নজরুল ইসলাম মানতে পারছেন। বন্ধু তোমরা দিলে না কো দাম, বলছে তোমরা আমাকে কোনো দামই দিলে না। রাজ সরকার রেখেছেন মান, বলছে রাজ সরকার মানে ব্রিটিশ সরকার তার রেখেছেন মান। কিভাবে মান রেখেছেন? যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। অমূল্য মানে আমি যা কিছু অমূল্য বলি, মানে যে যাকে আমি মূল্যবান বলেছি তাকে সেগুলো সব অমূল্যে নেন, তারা সেগুলোকে সব পুড়িয়ে দেন, ঠিক আছে। এখানে অমূল্য মানে দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। প্রথমটা অমূল্য, আর একটা লাইন ছিল না ওই যে বলে দিচ্ছি ওটা, যাই হোক, অমূল্যে দেন মানে
আমি যা কিছু অমূল্য, আমার কাছে যা কিছু হচ্ছে সেগুলো খুবই মূল্যবান, ব্রিটিশ সরকারের কাছে সেগুলোর কোনো মূল্য নেই, অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? হু হু ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু। সবসময় কে দেশের সম্পর্কে লিখছে কবিতা, এই সব করার জন্যই তারা সর্বদা কি করছে, তার পিছু পিছু ফিরছে। ঠিক আছে, তাহলে এরকম দেখলেই ইংরেজ বিদ্বেষী হলেই তাকে ধরে নিয়ে যাবে। বন্ধু মানে এখন শুধু নয়, এটা বরাবরই ছিল, যেই সরকারের এগেনস্টে যাবে তার কিন্তু গন্ডগোল আছে। বন্ধু তুমি তো দেখেছো আমায়, আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারিনু তব পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে শেষি কল, মেরে মেরে তারে করিনু বিকল। তবু যদি কথা শোনে না পাগল, মানিল না রবি গান্ধীর। বলছে আমার কথা এখানে কেউ মানে মানিনি, না রবি না গান্ধীর, মানে এটা মহাত্মা গান্ধীর কথা বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে পেরে নিশার আধারে বঞ্চিয়ে। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এদাও ফসকালে, ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়। বলছে এই যে সমস্ত মিথ্যে এখনকার যত নেতা বেরিয়েছে, এইসব বক্তৃতা দিয়ে ওরা তো প্রায় হাফ নেতা হয়ে উঠেছে। ঠিক আছে, তাই জন্য কবি তাদেরকে বলছেন যে হাফ নেতা তো হয়েই গেছিস, কোনোভাবেই তোরা কি করিস না, কোনোভাবেই মানে ফুল নেতা আর হবিনে যে হায়, বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়। গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা, সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে, নয় পস্তাবি শেষকালে। মানে একটা দলের মধ্যে ঢুকে যেভাবেই হোক কি করো, ভালো করে তাকে লুটে পুটে নাও, নিজের স্বার্থ গোছাও। ঠিক আছে, বলছে হাফ নেতা তো হয়েই গেছিস, এটাকেই বলছি। এবার এটা যদি না করিস তাহলে আর নিজের আখের কি করে গোছাবি। তারপরে বলছে যে বোঝে না কো যে সে চারণের বেশে, আগেকার দিনে চারণ যে গান গেয়ে গেয়ে বেড়াতো, এই যে বলছে ফেরে দেশে দেশে গান গেয়ে, গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে। বলছে গান শুনেই দিন চলে যাবে, রবে না কো ম্যালেরিয়া মহামারী, ম্যালেরিয়াও জানি মহামারীও জানি, স্বরাজ আসিছে জোরে জুড়ি গাড়ি, মানে স্বপ্ন দিয়ে বোধ হয় স্বরাজ চলে আসবে, আমি স্বাধীনতা, স্বরাজ বলতে এখানে স্বাধীনতার কথা বলা হয়েছে, এভাবেই বোধহয় স্বাধীনতা আসবে, স্বপ্নে দেখবো ওই পান খেতে খেতেই স্বাধীনতা চলে আসবে, এটাই ভাবছে। বলছে ব্যাপারটা অত ইজি নয়, এটাই বলছে কাজী নজরুল ইসলাম। চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে, প্রত্যেক ঘরে ঘরে ছেলে মেয়ে কাঁদছে, তারা খেতে পাচ্ছে না, মাতা কয় ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখছে। বলছে দেখ স্বরাজ আসছে, স্বাধীনতা আসছে, তোরা দেখছি। ক্ষুধাতুর শিশু, যে শিশুর মানে পেটে ভাত দরকার, চায় না স্বরাজ, বলছে সে স্বাধীনতা চায় না, চায় দুটো ভাত একটু নুন, বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। বলছে তার পেটে খাবার নেই, তার পেট জ্বলছে, সে ওসব কিছু চায় না, কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়, কেঁদে বলি ওগো ভগবান তুমি আজিও আছো কি, কালিও চুন কেন ওঠো নাকো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন, খুন মানে কি রক্ত, রক্ত বলছে, রক্ত। ঠিক আছে, আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস, বার্তাকু মানে কি বেগুন, বলছে আমি স্বরাজ তো আমরা আনতে পারিনি, এনেছি বেগুন, পোড়া বেগুন, কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস, এলো কোটি টাকা এলো না স্বরাজ। বলছে আমরা কত কোটি মানে কত কোটি ক্ষুদিত শিশুর, আমরা তার সেই ক্ষুধার্ত শিশুর পেটের গ্রাস, ক্ষুধা মানে তার খিদেটাকে মেরে ফেলে
তার মুখের গ্রাসটাকে কেড়ে নিয়েছি। এলো কোটি টাকা, এলো না স্বরাজ, বলছে কোটি টাকা এসেছে রাজনীতি করে, স্বাধীনতা আসেনি। টাকা দিতে নারে ভিখারি সমাজ, মার বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি বাঘ খাও হে ঘাস। বলছে আমরা বলছি, বলছে মার বুক হতে ছেলে কেড়ে খাচ্ছে, কি খাচ্ছে? ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বলছে মা ঘরে ঘরে ভিক্ষা করে বেড়াচ্ছে, ছেলের লাশ ঘরে পড়ে রয়েছে। বন্ধুগো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। বলছে আমি, আমার বিষ জ্বালা রয়েছে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে তাই মুখে, মানে তাই আসে কই মুখে, বলছে তাই আমার মুখে যা আসছে সেটাই বলছি। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বলছে তাই এই রক্ত লেখাই লিখে যাচ্ছি, রক্ত ঝরাতে আমি তো আর পারি না তো একা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। বলছে সেই বড় বড় কথা মুখে আর আসে না এই দৃশ্য দেখলে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে। বলছে অমর কাব্য তোমরা তারাই লিখতে পারো যারা যারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুগ কেটে গেলে। বলছে আমি পরোয়া করি না, বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। মাথার ওপরে জ্বলেছেন রবি, মানে রবীন্দ্রনাথ রয়েছেন, রয়েছে সোনার শত ছেলে। এত বাংলার সব সন্তানদেরকে তিনি সোনার ছেলে বলে তাদেরকে তুলনা করেছেন। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস। ৩৩ কোটি সেই সময় ভারতের জনসংখ্যা ছিল, সেই সময় 1925-26 এই সময়কার কথা বলা হচ্ছে। প্রার্থনা করো যারা ইংরেজ সরকার, যারা এই ৩৩ কোটি মুখের গ্রাস তার খাবার কেড়ে খাচ্ছে, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। তা আমার রক্ত লেখায় যেন একদিন তাদের সত্যি সর্বনাশ হয়, এটাই কবি বলেছেন। এটার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যাগুলো আমি মোটামুটি ভাবে করেছি, কিন্তু আমি লেখার মধ্যে আরো ডিটেলে একটু ব্যাখ্যা করে দেবো। একটু না অনেকটাই যাবে লেখার মধ্যে, প্রত্যেকটা লাইন তুলে তুলে অর্থগুলো। এই যে বলছে না যে প্রার্থনা করো, মানে যারা অত্যাচারিত হচ্ছে সারাক্ষণ, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অত্যাচারী বিদেশি শাসক ছিলেন যারা উৎপীড়ন করছেন, কবি তাদের উদ্দেশ্যে এই কথা বলছেন। বলছেন আমি যদি এই ধরনের লিখি আমার তো মনে তীব্র যন্ত্রণা বোধ, তা আমি এটাই লিখছি, দেশবাসীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করছি। মাথার উপর তো রবীন্দ্রনাথ রয়েছে সূর্যের মতো, শত শত তরুণের দল রয়েছে, তারাই আগামী দিনের স্বাধীনতাকে নিয়ে আসবে। এটাই কবি এই এই বলে দিয়েছে এই লাইনটার মধ্যে। হয়েছে? বোঝা গেল? আজকে তাহলে এই পর্যন্তই থাকুক নাকি? মোটামুটি বোঝা গেছে তো কবিতাটা? হ্যাঁ ম্যাম। ও, তারপরে আমি দিই আবার, তারপর কোনো অসুবিধা হলে আবার বলি, ঠিক আছে?